আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। প্রথমেই জানাই আজকের আবহাওয়াটা অনেক বৈরী আবহাওয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়ার মধ্যেও যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, যারা কোনোভাবে যুক্ত হতে পারবে না, পরবর্তীতে ক্লাসটা করবে, আমার এই কথাটা শুনবে, আমি তোমাদের জন্য বলছি, আজকের লাইভ ক্লাসটি যারা মিস করেছো আমি মোটেই মন খারাপ করব না। তবে এটি কথা যে লাইভ ক্লাসের পর লাইভ ক্লাসটা শেষ করতে হবে, এটাই হচ্ছে তোমার জন্য আমার পক্ষ থেকে আদেশ। সো এই আদেশটা যারা রাখবে যে সামহাও মিস হয়ে গেছে বৈরী আবহাওয়ার কারণে, আমি ক্লাসটা করে নেব, এটা আমি জাস্ট জানিয়ে দিলাম। কারণ অনেকের মন ভেঙে যায় যে লাইভে যুক্ত হলাম না, তার মানে সব শেষ হয়ে গেল। ব্যাপারটি যেন এমন না হয়, কারণ পৃথিবীতে কিছু কিছু সময় কিছু অনিয়ম, কিছু বিপর্যয় আসতেই পারে। সেগুলোর কারণে যদি আমাদের পথ চলাকে আবার থামিয়ে দিই, তাহলে তো বরং নিজেরই অনেক ক্ষতি করলাম, তাই না বলো? ওয়েল, সো আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছ, অনেকে আমাকে সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে আমি কয়েকটি কথা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা হলো, অনেকের অবজেকশন থাকতে পারে, অনেকে বলবো না, দু একজন, স্যার টানা ক্লাস হয়ে যাচ্ছে, টানা ক্লাস আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। একদিনে আবার দুইটা করে ক্লাস, সেটি এক ধরনের জুলুম হয়ে যাচ্ছে, এটা অনেকে ভাবতেই পারো। কিন্তু মনে রেখো তোমরা, এটা শুধু ইংরেজি গ্রামার শেখা নয়, এটি হচ্ছে ইংরেজি শেখার কর্মশালা। কর্মশালা কি? কর্মশালা হচ্ছে সেখানে লেগে থাকতে হয়। এখানে আমরা যা পাবো, এটি পাবার মাধ্যমে নতুন সঞ্জীবনী শক্তি ফিরে পাবো। ধরা যাক তোমার শরীরে কোনো ব্লাড নেই, তো হঠাৎ করেই ব্লাড দেওয়া শুরু হলো, কোনো একজন ডোনার ব্লাড দিয়েছেন, সে ব্লাড তোমার শরীরে যাচ্ছে, টোপায় টোপায়, ফোটে ফোটে সুন্দরভাবে তোমার শরীরে ব্লাড যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যদি ব্লাডটা মাঝখান থেকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? ইয়াস, ঠিক আমাদের এই আয়োজনটা 25 দিনের ধারাবাহিক আয়োজন, মাঝখান থেকে কেটে দেওয়া যাবে না, থামিয়ে দেওয়া যাবে না। তাহলেই ব্লাডহীন মানুষটা যেমন নিস্তেজ হয়ে যাবে, মুমূর্ষু হয়ে যাবে, তেমনি ক্লাসের মাঝে ব্রেক দিলে ক্লাসের প্রাণ হারিয়ে যাবে, ক্লাসের স্পিড নষ্ট হয়ে যাবে। সো আমরা অবশ্যই ক্লাসের স্পিড ধরে রাখতে চাই এবং এই কর্মশালাটা শেষ পর্যন্ত চালিয়ে নিতে চাই। সো আত্মবিশ্বাস নিয়ে আমার সাথে আরেকবার একটু সাড়া দাও, স্যার আলহামদুলিল্লাহ আছি, থাকতে চাই শেষ পর্যন্ত। এবং সাথে এটিও মনে রেখো, আগামী শুক্রবার তোমাদের জন্য প্রশ্নোত্তর একটি গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হবে। তবে সেই প্রশ্নগুলোরই উত্তর দেব যারা আমাকে সমস্যাগুলোর কথা জানাবে। কবে? আগামীকাল বৃহস্পতিবার আমি একটা পোস্ট করব। সেই পোস্টের নিচে তোমরা হয়ে যাওয়া সমস্ত লেকচার থেকে যেগুলো সমস্যা যারা যারা জানাবে, সেগুলো শুধু উত্তর দেব। লাইভ এসে প্রশ্নের আনসার পড়ে কমেন্ট দেওয়ার বান্দা আমি না। এই কাজগুলো সবাই করলেও আমি এটা করে অন্যকে ডিস্টার্ব করতে চাই না। এনিওয়ে, সো আগামীকাল পোস্ট করব, পোস্টের দিকে নজর রেখো। এখন আমরা ক্লাসে ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজ এটি হচ্ছে আমাদের ডে কত বলো তো? রাইট, আজকে এটি হচ্ছে ডে, আমাদের ডে হচ্ছে 6। ডে 6-এ আমাদের দুইটি ক্লাস হবে, একটি হচ্ছে লেকচার 11 এবং আরেকটি হচ্ছে লেকচার 12। আলহামদুলিল্লাহ 12টা লেকচার অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ যদি আজকে আমাদেরকে তৌফিক দান করে। এভাবে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ 25তম দিনে, এই স্বপ্নই আমাদের। তো শুরু করছি আজকের আয়োজনটি। আর ক্লাসের বাইরে আর কোনো কথা বলা যাবে না। যদি অন্য কেউ কোনো কথা বলে, ডিস্টার্ব করে, সেই কথার কোনো উত্তরও দেওয়া যাবে না, তার পানিশমেন্ট আমি রেখেছি। সো আমরা এখন ক্লাসে ফিরে যাব। ওকে, সো বেসিক ক্লাসে 11-এ আসার আগে আমরা আলোচনার বিষয়টা বলি। আমরা নাউন নিয়ে কথা বলছি। নাউনের যে প্রকারগুলো, ক্লাসিফিকেশন, তার ভিতরে আমরা প্রপার নাউন নিয়ে কথা বলেছি, প্রপার। এরপরে কথা বলেছি কমন। এরপরে গত লাস্ট ক্লাস 10-এ আমরা বলেছি কালেকটিভ নিয়ে। কালেকটিভের সঙ্গে কালেকটিভেরই একটা কনফিউজিং নেম ছিল, নাউন অফ মাল্টিটিউড, সেটা নিয়ে কথা বলেছি। তাহলে এই কয়টার আলোচনা আমাদের হয়েছে নাউনের। আজকে আমরা যেটা কথা বলবো, প্রপার, কমন, কালেকটিভ। এবার বলবো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। ওকে, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, আমি একটু হাইলাইট করছি যেন নজরে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, একটু নজর দিতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না। দেখো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে একটা পদার্থ, একটা পদার্থ যার বাস্তব রূপ রয়েছে।
একটু মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যার বাস্তব রূপ রয়েছে। সো আমরা যদি প্রথমত বলি ম্যাটেরিয়াল নাউনের প্রথম যে বৈশিষ্ট্যটা পাবো সেটা হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স, যার বাস্তবিক একটা রূপ আছে, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, এরকম একটা ধারণা রয়েছে, ফিজিক্যাল সাবস্টেন্স রয়েছে, এবং যেটা অবিভাজ্য বা অবিভক্ত, মানে এটাকে ভাগ করা যায় না বা আলাদা করা যায় না। যদি আলাদা করা যায়ও তবুও কিন্তু তার নামটা অক্ষত থাকে। অর্থাৎ আমি যদি কয়েকটা এক্সাম্পল আমি এখানে টানি, একটু ভালো করে খেয়াল করো। এক্সাম্পল, আমি বলছি যে ওয়াটার, আমি বলছি যে গোল্ড, আমি বলছি রাইস, একটু খেয়াল করো, সবগুলোই পদার্থ এবং সবগুলো ফিজিক্যাল একটা রূপ আছে। আমি ধরো বললাম প্লাস্টিক, এই সবগুলোরই কিন্তু ফিজিক্যাল রূপ রয়েছে, মানে এগুলো দেখা যায়, পানি ধরা যায়, গোল্ড ধরা যায়, রাইস ধরা যায়, প্লাস্টিক, হ্যাঁ, এগুলো তো দেখা যায়, ধরা যায়। সো এগুলো ফিজিক্যাল সাবস্টেন্স বা বাস্তবিক রূপ। এই কথাটা একটু মনে রেখো। পাশাপাশি আর দুইটা গুরুত্বপূর্ণ নোট একটু তোমরা মনে রেখো সবাই, যে দুইটা নোট খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, শুধু শুধু কমেন্ট করবে না। স্বপ্ন যদি থাকে ইংরেজি বেসিকে স্ট্রং হওয়া, তাহলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, আর যারা পেইড ব্যাচে যুক্ত আছো, নোটসও করতে হবে না, ক্লাস শেষ হলে আমি নোটটা পেইড ব্যাচে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, নোটের ক্ষেত্রে দুটো, নাম্বার 1 হচ্ছে আমরা বিশেষ করে 1 অথবা 2 এটসেট্রা, এই জিনিসগুলো আমরা ম্যাটেরিয়ালের পূর্বে বসাতে পারবো না। অর্থাৎ 1টা 2টা 3টা এগুলো আমরা বলতে পারবো না। TERL, ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো ম্যাটেরিয়াল নাউনে আগে এগুলো বসাতে আমরা পারবো না। সো আমি লিখে দিলাম নট। আমি যদি আর একটু সহজ করে বলি, তাহলে যেগুলো আমরা সংখ্যার কথা বলি, 1টি 2টি 3টি, এগুলো বসাতে পারবো না। তবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মেজার অফ কোয়ান্টিটি, যেমন হচ্ছে মেজার অফ কোয়ান্টিটি, পরিমাণ করার জন্য আমরা যে কিছু একক ইউজ করি, 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 1 ক্যারেট, এরকম বলি না, মেজার অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিগুলো আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি 1 কেজি, এগুলোর ক্ষেত্রে আমরা 1 কেজি ব্যবহার করতে পারি, আমরা 1 লিটার, 2 লিটার। আচ্ছা, একটু জাস্ট খেয়াল করো, এর সঙ্গে আমরা অনেক সময় দেখাচ্ছে যে মানে ক্যারেট যে কথাটা, সেই ক্যারেট কথাটা আমরা ইউজ করতে পারি কিলোগ্রাম। খেয়াল করো, কিলোগ্রাম, আমরা কিলোগ্রাম বলতে পারি, কিলোগ্রাম বলতে পারি। এর সঙ্গে আমরা লাগাতে পারি স্বর্ণের ক্ষেত্রে, ডায়মন্ডের ক্ষেত্রে ক্যারেট, হ্যাঁ, CARAT, ক্যারেট বলি না, 20 ক্যারেট, 22 ক্যারেট, মানে বিশুদ্ধতা বা শুদ্ধতা পরিমাপের একটি একক হচ্ছে ক্যারেট। এনিওয়ে, তো এইগুলো প্লাস এর সঙ্গে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। এইখানে আমি লিখে রাখবো ইয়েস, তার মানে আমি এগুলো বলতে পারি। সো এই কথাটা মনে রাখা খুব খুব জরুরি। যদি এই ছোট্ট ইনফরমেশনটুকু তোমরা জেনে রাখো, তাহলে ভবিষ্যতে একটা কনফিউশন থেকে অনেক বেশি রেহাই পাবে। যেমন আমি যদি বলি দ্য ওয়াটার ইজ ক্লিয়ার, দ্য ওয়াটার ইজ ক্লিয়ার, আরেকটাতে দেওয়া হলো ওয়াটার ইজ ক্লিয়ার, বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার। এখন আমাকে বলো তো, কোন বাক্যটাকে তুমি সঠিক বলবে আর কোনটাকে তুমি ভুল বলবে? ঝটপট করে বলো দেখি। তুমি তো এটা জেনেই গেছো যে ওয়াটার শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল, ফিজিক্যাল সাবস্টেন্স, মানে বাস্তব রূপ রয়েছে, এটা ধরা ছোঁয়া যায়, এটা একটা পদার্থের বিষয়, অতএব এটি হলো ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি নর্মালি দা বসে? এটা তোমাকে জানতে হবে। সো এটা জানা খুবই জরুরি। নর্মালি কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে 1, 2 এটা যেমন বসে না, পাশে আরেকটা ছোট্ট করে লিখে নাও, ডিটারমিনারও বসে না। যারা জানো না একটু জেনে রাখো, ডিটারমিনারের মধ্যে কিন্তু আর্টিকেল হচ্ছে একটা। সো আর্টিকেল, পজেসিভ, এইগুলো কোনোভাবেই ম্যাটেরিয়ালের পূর্বে বসে না। যেহেতু বসেছে, অতএব এটি হচ্ছে ভুল, এটি রং, এটিকে আমরা রং বলবো।
তাহলে নর্মালি ওয়াটার ইজ ক্লিয়ার, আমরা এই কথা বলতে পারি, ওয়াটার ইজ ক্লিয়ার, ওয়াটার ইজ ক্লিয়ার। অন্যদিকে আসো, যদি এই বাক্যটাই মনোযোগ দিয়ে শোনো, যদি এই বাক্যটা আমি এভাবে বলতাম, দ্য ওয়াটার অফ দিস পন্ড, অর্থাৎ এই পুকুরের পানি ইজ ক্লিয়ার, এই পুকুরের পানি খুবই পরিষ্কার। এবার কিন্তু দেখো, আমি প্রক্ষান্তরে ওয়াটারে পূর্বে কিন্তু দা দিয়েছি এবং এখানে দা দিতে হবে, এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু সত্য। এবং এই সংক্রান্ত ছোট্ট একটা নোটস আমি তোমাদের বলবো যে ডিটারমিনার বসতে পারে যদি ম্যাটেরিয়াল নাউন এরপর একটা অফ থাকে, এরপরে কি থাকে, একটা অফ থাকে। তো ম্যাটেরিয়াল নাউনের পরে যদি কোথাও অফ থাকে, ম্যাটেরিয়াল নাউনের পর যদি কোথাও অফ থাকে, অফ আছে না, এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু একটা ডিটারমিনার বসতেই পারে, এই পুকুরের পানি হচ্ছে পরিষ্কার। কিন্তু মজার কথা হলো, যখনই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ডিটারমিনার বসে যায় বা বসানোটা বাধ্যতামূলক হয়ে যায়, গ্রামাটিক্যালি যখন এটা কারেক্ট হয়ে যায় নিয়মের কারণেই, তখন এই ম্যাটেরিয়াল নাউনটার নাম আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা নাম হয়ে যায় কমন নাউন। কি নাউন হয়ে যায়? এটা নাউন হয়ে যায় তখন কমন নাউন। তাই কোনো কোনো সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটা করা হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নটি করা হয়। সেই প্রশ্নটা হচ্ছে, খেয়াল করে দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, দিস রিং, RING রিং, ইজ মেড অফ গোল্ড, GOLD গোল্ড। দিস রিং ইজ মেড অফ গোল্ড, সো গোল্ডের নিচে আন্ডারলাইন করা হয় এবং বলা হয় এটার নাম কি। আবার প্রশ্ন করা হয়, দ্য গোল্ড, স্বর্ণ, অফ দিস রিং, মানে এই আংটি বা এই রিংয়ের স্বর্ণ ইজ ভেরি পিওর, খুবই হচ্ছে পিওর। এবার এই গোল্ডের নিচে আন্ডারলাইন করা হয়। তো স্বাভাবিকভাবে তুমি আমাকে বলো, প্রথম গোলটাকে তুমি কি বলবে আর দ্বিতীয় গোলটাকে তুমি কি বলবে? প্রথম কথা, গোল্ড নর্মালি এটা ফিজিক্যাল সাবস্টেন্স, ওকে, ওজন পরিমাপ করা যায়। অতএব এই গোল্ডটাকে আমরা নর্মালি কিন্তু বলবো ম্যাটেরিয়াল নাউন। এগুলো কেন ম্যাটেরিয়াল বলছি, এর পেছনে কারণ আছে, আমি বলছি। ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই সেম ম্যাটেরিয়াল নাউনটাই কিন্তু যখন একটা ডিটারমিনার বা আর্টিকেল গ্রহণ করে, তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, একটা সাধারণ নাউন হয়ে যায়। বিশেষত্ব প্রকাশ করে না, বিশেষ কোনো একটি উপাদান প্রকাশ করে না, একটি সাধারণ কনসেপ্ট প্রকাশ করে, দ্য গোল্ড অফ দিস রিং। সো এইটা হচ্ছে কমন নাউন। তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে ছোট্ট একটা ডিটারমিনার একটা নাউনের পূর্বে বসার কারণেও নাউনের নামটা চেঞ্জ হয়ে যায়। এবার দ্বিতীয় যে কনফিউশনটা মানে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বিরাজ করে, সেটা আমি একটু বলি তোমাদের। কনফিউশনটা হচ্ছে, আমি শিরোনাম দিচ্ছি কনফিউশনটা হচ্ছে, ওকে, আমি যদি এখানে কয়েকটা নাউনের নাম বলি, যেমন আমি কয়েকটা নাউনের কথা বলবো, ধরো বললাম হচ্ছে গোল্ড, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি বলি গোল্ড, কমা, এরপরে হচ্ছে তোমার ধরো রিং, এরপরে ডায়মন্ড, তারপরে নেকলেস, এর সঙ্গে বললাম চেয়ার, এর সঙ্গে বললাম উড মানে কাঠ, এর সঙ্গে বললাম শিপ মানে ভেড়া, এরপরে তোমার বললাম হচ্ছে মাটন। মাটন মানে কি? মাটন মানে হচ্ছে তোমার ভেড়ার মাংস। ওকে, আমি এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে যদি বলি যে কোন ধরনের নাউন এগুলো, কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, আমি শিপের কথাটা বাদই দিলাম, মাটনের কথাই বলি। যদি এই নাউনগুলো দিয়ে প্রশ্ন করি, দে আর, অপশান এ আমি যদি বলি হচ্ছে কমন, অপশান বি আমি দিই যদি হচ্ছে প্রপার, অপশান বিতে হচ্ছে কমন, অপশান সিতে কালেকটিভ, অপশান ডিতে যেটা আজকে আমরা শিখছি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল। তো বলো দেখি এই নাউনগুলো আসলে কি নাউন?
তোমাদের কতটুকু কনসেপ্ট রয়েছে। দেখো, সাধারণ যদি তুমি একটা ধারণা থেকে আলোচনা শেখো যে পদার্থ, হ্যাঁ, যার বাস্তবিক রূপ আছে, তাহলে এখানে সবগুলো শব্দেরই কিন্তু পদার্থ এবং বাস্তবিক রূপ আছে। তুমি গোল্ড ধরতে ছুঁইতে পারবে, রিং আংটি, এরপরে ডায়মন্ড, নেকলেস, চেয়ার, টেবিল, মাটন, তো সবগুলোরই কিন্তু বাস্তবিক রূপ রয়েছে, ফিজিক্যাল সাবস্টেন্স সবগুলোই। তাহলে তুমি সেগুলোকে কি ম্যাটেরিয়াল বলবে? এইবার একটা মজার কাহিনী শোনো। মজার কাহিনী হচ্ছে, এখানে যে জিনিসটা আছে এর ভিতরে একটা আছে মূল উপাদান, আর একটা মূল উপাদান থেকে তৈরি হওয়া জিনিস। আমি আবার রিপিট করছি, এখানে একটা আছে মূল উপাদান, আর আরেকটা হলো সেই মূল উপাদান থেকে তৈরি হওয়া আরেকটা জিনিস। যেমন তোমরা দুইটা স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখবে। স্ট্রাকচার, STRUCT, স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখবে, তাহলে এই কনফিউশনগুলো আর কখনোই তোমার ভিতরে আসবে না। স্ট্রাকচার নাম্বার 1 হচ্ছে ডট 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 ইজ মেড অফ ডট 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 ডট, এই খেয়ালটা করবে। আরেকটা হচ্ছে দ্য র সোর্স, অথবা মেন সোর্সও হতে পারে, SOURC, দ্য র সোর্স অফ ডট ডট ইজ ডট ডট। এই দুইটা প্যাটার্ন তোমরা মনে রাখবে, তাহলে কিছু জায়গায় কনফিউশন থেকে তোমরা মুক্ত হবে। যেমন এই প্রথম ডট ডটে যে শব্দটা বসবে সেটি হচ্ছে কমন নাউন, CONN, কমন নাউন, অর্থাৎ এই ডট ডটে যে শব্দটা বসাবো সেটি হচ্ছে কমন নাউন, একটু বোঝো। আর এই পরের ডট ডটে যেটা বসাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, MATERL, হ্যাঁ ম্যাটেরিয়াল। ছোট ছোট বানানগুলো ভুল থাকলে একটু কারেকশন করে নিও। ঠিক একইভাবে এই পরের অংশতে আমরা যেটা মানে প্রথম অংশ ফিল ইন দ্য গ্যাপে যেটা বসাবো সেটা কমন, মানে কমন নাউন, আর পরের অংশে যেটা আমরা বসাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এইবার আসো আমরা একটু টেস্টে আসি। আচ্ছা, টেস্টে হচ্ছে আমরা উপরে যে শব্দগুলো দিয়েছিলাম সেগুলোর আনসার আমি দেইনি, আমি তোমাদের মুখ থেকেই আমি শুনে নেব যে সঠিক আনসার কোনটা। যেমন ধরো আমি গোল্ডের কথা বলি, গোল্ড থেকে রিং তৈরি হয়, তাহলে রিং ইজ মেড অফ গোল্ড, নাকি গোল্ড ইজ মেড অফ রিং, মানে স্বর্ণ থেকে আংটি তৈরি হয় নাকি আংটি থেকে স্বর্ণ তৈরি হয়? তাহলে তোমরা বলবে যে স্যার অবশ্যই রিং ইজ মেড অফ কি থেকে বলো তো? গোল্ড থেকে তৈরি হয়, GOLD, গোল্ড থেকে তৈরি হয়। তাহলে প্রথমে বসালাম আমি হচ্ছে রিং, আর অপের পরে বসালাম আমি হচ্ছে গোল্ড। খেয়াল করো একটু। এরপরে আমি আরেকটা নেব ডায়মন্ড এবং নেকলেস, তাহলে আমি বলবো যে নেকলেস ইজ নেকলেস, বানানটা মেবি NECK মিসিং হয়েছে। আচ্ছা, নেকলেস ইজ মেড অফ কি দিয়ে তৈরি হয়েছে? ধরো আমি দিলাম হচ্ছে ডায়মন্ড। ওকে, সো ডায়মন্ডে আন্ডারলাইন, নেকলেস আন্ডারলাইন। এরপরে চেয়ার এবং উড নিয়ে আমি কথা বলি। সো আমি বলছি যে চেয়ার ইজ মেড অফ কি দিয়ে তৈরি হয় বলো তো? মূল উপাদানটা কি? উড দিয়ে তৈরি হয়। ডায়মন্ড, DIA হবে, হ্যাঁ। সো চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারের নিচে আন্ডারলাইন, উডের নিচে আন্ডারলাইন। বাহ, এবার কিন্তু তোমরা নিজেরাই ভুল ধরা শুরু করেছো এবং সঠিক আনসারটা দেওয়া শুরু করছো। ভেরি গুড। এরপরে ধরো আরেকটা কি আছে? মাটন। মাটন মানে কি বলতো? ভেড়ার মাংস, রাইট? সো আমি মাটনটাকে নিয়ে আসি এখানে, মাটন। আচ্ছা, এই ফর্মেটটা দ্য র সোর্স অফ মাটন, দ্য র সোর্স অফ মাটন, অর্থাৎ মাটনের যে র সোর্সটা ইজ সেটা কি আসলে বলতো? সেটা হচ্ছে শিপ, মানে শিপ কি থেকে আসে? ভেড়া থেকে আসে। তাহলে আমি এই পাশে দিচ্ছি হচ্ছে তোমার, সরি একটু মিস্টেক হয়েছে আমার এই স্ট্রাকচারটা।
দ্য র সোর্স অফ মাটন। এই স্ট্রাকচারটা আমার মেবি একটু মিসিং হয়েছে, আমি ওটা পরে কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু দেখো উপরের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটাগুলো খেয়াল করো তোমরা। আমরা প্রথম অংশ যেটা দিলাম রিং, সে রিংটা হচ্ছে কমন নাউন, কারণ মূল উপাদান গোল্ড, গোল্ড থেকে তৈরি হয়েছে রিং, ঠিক আছে। একইভাবে ডায়মন্ড থেকে তৈরি হয়েছে নেকলেস, তাহলে নেকলেসটা হচ্ছে কমন নাউন আর ডায়মন্ডটা হচ্ছে কি বলতো, এই পাশেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর চেয়ার ইজ মেড অফ উড, একইভাবে চেয়ারটা হলো কমন নাউন আর উডটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন তোমাদেরকে যখন আমি একটা নোটস দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না, কমন নাউন কিন্তু অল টাইম একটা ডিটারমিনার গ্রহণ করে, ডিটারমিনার প্লাস কমন নাউন, কমন নাউন। অথবা কমন নাউনটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। দেখি কাদের কাদের মনে আছে তোমাদের এই কথাটা, কাদের কাদের মনে আছে এই কথাটা, এই নোটটা আমি যখন কমন নাউন করেছিলাম তখন সেটা বলেছিলাম, দেখি কার কার মনে আছে। হ্যাঁ, এই যে কমন নাউনের আগে অবশ্যই ডিটারমিনার বসবে, তো সেই ক্ষেত্রে এখানে দা রিং হয়ে যায়। ওকে, নেকলেসের আগে আমি দা নেকলেস বলতে পারি, আ নেকলেস বলতে পারি, নেকলেসেস বলতে পারি, রিংস বলতে পারি। তখন অবশ্য রিংসেস আর হবে, নেকলেসেস আর হবে, সেটা অন্য কথা। কিন্তু হয় সেটাকে সিঙ্গুলার রাখবো, তার আগে একটা ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে দেবো। একইভাবে চেয়ার আগে এ চেয়ার হতে পারে, দা চেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। তখন এগুলো কিন্তু আবার ক্যাপিটাল বা স্মল হয়ে যাবে, স্মল হয়ে যাবে সবগুলো, রাইট? ওকে, ঠিক একইভাবে আমরা যদি বলি যে এই যে মাটনের কথা, মাটনটা আসলে কোথা থেকে আসে? মাটন কামস ফ্রম কোথা থেকে আসে বলো তো? কামস ফ্রম শিপ, শিপ থেকে আসে না? হ্যাঁ, তাহলে মূল উপাদানটা কি? মূল উপাদান হচ্ছে শিপ, তাহলে মূল উপাদান হচ্ছে শিপ না শিপ। এখানে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু কেটে দিতে বলবো, এই একটা স্ট্রাকচারই রেখো একটু, তাহলে বাকিটা বুঝে নিতে পারবে। তাহলে মাটন কামস ফ্রম শিপ, তাহলে এখানে র ম্যাটেরিয়াল কোনটা বলো তো? রটা হচ্ছে কোনটা? র হচ্ছে শিপ, রটা হলো শিপ। সেই শিপ থেকেই কিন্তু তৈরি হচ্ছে কি? সেই শিপ থেকেই কিন্তু তৈরি হচ্ছে মাটন, সেই শিপ থেকে তৈরি হচ্ছে মাটন। সো এইখানে একটু ব্যতিক্রম, শিপ অবশ্যই, কাউ, শিপ, বয়, এগুলোর নাম তো কমন নাউন তোমরা জানো। সো কমন নাউন থেকে উৎপন্ন এই যে আরেকটি নাউন, সেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই প্রশ্নটা আমি অনেক জায়গাতে দেখেছি, এই প্রশ্নটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে করা হয় যে হোয়াট টাইপ অফ নাউন মাটন ইজ, মাটন ইজ, অর্থাৎ মাটনটা কোন ধরনের নাউন। আমি খুব করে বিশ্বাস করি যে যদি একটু বোঝাপড়া কম থাকে তাহলে অনেকেই হয়তো বা ম্যাটেরিয়াল নাউনটা এখানে দিয়ে ফেলবে, ম্যাটেরিয়াল নাউনটা এখানে দিয়ে ফেলবে। কিন্তু আমরা কি জানলাম? আমরা জানলাম যে মাটন আসলে মূল সোর্স না, মাটনের মূল উপাদান হচ্ছে একটা শিপ, রাইট? শিপ থেকে মাটনের তৈরি হয়েছে, যেভাবে একই করে গোল্ড থেকে রিং তৈরি হয়েছে, আচ্ছা নেকলেস, এনি সিকে, আচ্ছা, যেভাবে ডায়মন্ড থেকে নেকলেস তৈরি হয়েছে, উড থেকে চেয়ার তৈরি হয়েছে, একইভাবে শিপ থেকে আমাদের পরবর্তী যে জিনিসটি তৈরি হয়েছে সেটি হলো মাটন। সো ডেফিনেটলি হিয়ার দ্য রাইট আনসার ইজ ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে এই রাইট আনসারগুলো দিয়েছ। এবার সাথে আরও কিছু আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা একটু যুক্ত করি। মাশাআল্লাহ, সুন্দর, ঠিক আছে। এবার তোমরা জেনে রাখো ম্যাটেরিয়াল নাউনের আরও বেশ কয়েকটা নাম আছে। ম্যাটেরিয়াল নাউনকে কোনো কোনো সময় তুমি এটাকে শুনতে পারো সাবস্টেন্স নাউন, কোনো কোনো সময় এটার নাম তুমি শুনতে পারো মাস নাউন। ওকে, কোনো কোনো সময় এই সকল ম্যাটেরিয়াল নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউনের এই হচ্ছে অপর নাম, সাবস্টেন্স নাউন, মাস নাউন এবং আনকাউন্টেবল নাউন। সুতরাং কোনো জাতে যদি বলা হয় যে তুমি কি মাস নাউন সম্পর্কে জানো, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি সেটা ম্যাটেরিয়াল নাউনকে বোঝানো হয়। কোনো কোনো সময় মাস নাউন মানেই হলো আবার, একটু আমি এখানে এখন লিখবো না, পরে লিখে দেব। হ্যাঁ, এই মাস নাউন যেটা হচ্ছে তোমার বস্তু সংক্রান্ত, আনকাউন্টেবল, গণনা করা যায় না। তুমি খেয়াল করে দেখো নর্মালি কিন্তু গোল্ড, ডায়মন্ড, উড, মাটন যেটাই বলি না কেন আমরা,
এগুলো কিন্তু গণনা করা যায় না, এগুলোকে আনকাউন্টেবল বলা হয়। ঠিক আছে, এবার গ্রামাটিক্যাল কয়েকটা টিপস একটু ভালো করে মনে রাখো। গ্রামাটিক্যাল টিপস, যদি কোথাও ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন বসে, তাহলে এর পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউনে পরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনে পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এই পাশের যে ভার্বগুলো আছে, সাবজেক্টগুলো আছে বা নাউনগুলো, এরা যদি কোথাও সাবজেক্ট হিসেবে বসে, এরপরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আর নেক্সট রুলটা কি? যে নো ডিটারমিনার, শর্টকাটে, অর্থাৎ কোনো ডিটারমিনার বসবে না প্লাস ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অলরেডি যে কথাটি আমি বলে দিয়েছি, ওকে। কিন্তু যদি কখনো বসে, বাট কিন্তু যদি কখনো বসে, তার নামটা চেঞ্জ হয়ে যাবে। কি বলতো? যে ডিটারমিনার প্লাস যদি ম্যাটেরিয়াল নাউন হয়, তাহলে ওই ম্যাটেরিয়াল নাউনটার নাম আমরা চেঞ্জ করে সেটার নাম কি পেয়েছি বলতো? কমন নাউন পেয়েছি। কমন নাউন পেয়েছি। ওকে, আচ্ছা, ভেরি গুড। এইবার আমরা একটা ভ্যারিয়েশন দেখি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হলো, আমি এখানে বক্স করে নিই। হ্যাঁ, বক্স করে নিলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমি দুইটা বক্স করে নিই, অ্যান্ড দেন আমি বলি এই পাশে হচ্ছে প্রোডাক্ট। আর এই পাশে হচ্ছে মেইন সাবস্টেন্স বা মূল উপাদান। হ্যাঁ, মেইন এলিমেন্ট। এই পাশে হচ্ছে প্রোডাক্ট আর এই পাশে হচ্ছে মেইন এলিমেন্ট। ব্যাস, আমার সাথে সাথে তোমরাও একটু বলার চেষ্টা করবে, দুই চারটা দেখি পারো কিনা। যেমন স্পুন মানে কি বলতো? স্পুন মানে হচ্ছে চামচ। তারপরে কি বলতো? প্লেট, বুঝতে পারছো? তারপরে কি বলতো? গ্লাস। ওকে, বলতো মেইন এলিমেন্টটা কি? কি থেকে তৈরি হয় এটা? অনেক কিছু দিয়ে তৈরি হয়, যেমন স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হতে পারে। সো এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে, তারপরে সিরামিক দিয়েও তৈরি হতে পারে। সিরামিক দিয়েও তৈরি হতে পারে, পারে না? আচ্ছা, তাহলে এই পাশে যেটা মেইন এলিমেন্ট, এই মেইন এলিমেন্ট, এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। আর এই মেইন এলিমেন্ট থেকে যেটা প্রোডাক্ট তৈরি হয়, সেইটার নাম হচ্ছে কি বলতো? সেটার নাম হচ্ছে কমন। সেটার নাম হলো কমন নাউন। এই কমন নাউনগুলো পূর্বে আমরা বলতেই পারি এ স্পুন, টু স্পুনস, এ প্লেট, টু প্লেটস, বলতে পারি না? সো এগুলোর আগে আমরা একটা দুইটা বলতে পারি, অথবা এ স্পুন, দা স্পুন, আমরা ডিটারমিনারও ব্যবহার করতে পারি না? আচ্ছা, এখানে কমন নাউনটা এই জায়গায় দিয়ে দেবো। আচ্ছা, আরও কিছু বলি, তোমরা একটু বলবে। যেমন ধরো শার্ট, তারপরে কি দেব? জিন্স, এরপরে শুজ, এটসেট্রা। বলো তো এইগুলোর মেইন এলিমেন্টটা কি? ইয়েস, সেটা হচ্ছে কটন, রাইট? এটা কটন থেকে, সুতি থেকে হয়, তারপরে লেদার থেকে হতে পারে, ইত্যাদি হতে পারে। সো কটন এবং লেদারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন থেকে যেহেতু প্রোডাক্টের উৎপত্তি হয়েছে, শার্ট, জিন্স, শুজ, এগুলো হচ্ছে কমন নাউন। আরেকটা এক্সাম্পল দিই, খুব বেশি দরকার হবে না। ধরো বললাম যে চেয়ার, আমি বললাম টেবিল, আমি বললাম পেন্সিল, ইত্যাদি। তাহলে মেইন এলিমেন্টটা কি? মূল উপাদানটা কি? এটা কাঠ দিয়ে তৈরি হয়, চেয়ার, টেবিল। পেন্সিল প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এখন এই সম্পর্কে যখন তুমি এত স্বচ্ছ একটা ধারণা নিয়েছ, এবার যদি কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা টেস্ট দেয় এবং দিয়ে যদি বলে যে বলো তো
যে কটন ইজ এটা কি ধরনের নাউন? অপশন এ এটা কি ম্যাটেরিয়াল, অপশন বি হচ্ছে কমন, CO কমন। কটন এটা কি ধরনের নাউন? আর আরেকটি প্রশ্নতে যদি জিজ্ঞাসা করা হয় যে টেবিল, টেবিল ইজ, টেবিলটা কি ধরনের নাউন? আমার তো মনে হয় না যারা ক্লাসে ন্যূনতম মনোযোগ রেখেছো প্রথম থেকে আর একটুও কনফিউশন তোমাদের ভিতরে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনেই আনসারগুলো দিচ্ছ। সো প্রোডাক্ট এবং হচ্ছে মেইন এলিমেন্ট। সো বুঝতেই পারছো কটন, কটন থেকেই তো শার্ট প্যান্ট অনেক কিছু তৈরি হয়। সো ডেফিনেটলি ইটস আ ম্যাটেরিয়াল নাউন, ইটস আ ম্যাটেরিয়াল নাউন। আর টেবিল উড থেকে তৈরি হয়, সো এটা একটা প্রোডাক্ট। সো প্রোডাক্ট হলে সেটি কি হয়ে যায়? কমন নাউন হয়। এই যে এখন আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো, এবং আমার বিশ্বাস এবার বড় বড় ভলিউম বইগুলো খুলে ফেলবে যত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যত ধরনেরই প্রশ্ন এসেছে সেগুলো দেখবে। আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আর বিন্দু মাত্র তোমাদের কোনো সমস্যা থাকবে। ঠিক আছে, এবার আরেকটা বিষয় আমরা একটু সামনে এগোই। যেমন ধরো আমি একটু টেস্ট দিচ্ছি তোমাদেরকে। I need 1 kg diamond. I need 1 kg diamond. আমাকে বলো দেখি, is it true or false? এবং নেক্সট হচ্ছে I need diamond. I need the diamond. Diamonds are very valuable. Choose the correct answer. যদি আনসারগুলো ঠিকঠাক দিতে পারো তাহলে ধরে নেওয়া যাবে যে তুমি পুরো বিষয়টা, বেসিক কনসেপ্টটা তুমি ধরে ফেলেছো। A, B, C and D. Choose the correct answer. I need 1 kg diamond. I need diamond. I need the diamond. Diamonds are very valuable. আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন, একটু আলোচনা খেয়াল করে দেখো যে ম্যাটেরিয়াল নাউন যেটা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আমরা 1 কেজি বা কিলোগ্রাম, ক্যারেট এগুলো বসাতেই পারি। কিন্তু কিছু কিছু জায়গায় তোমাকে বুঝতে হবে যে কিসের জন্য কি বসে। যেমন ডায়মন্ডের আমরা যে এককটা মানে পরিমাণের ক্ষেত্রে যেটা ডায়মন্ড, সেটাকে কখনো আমরা কেজি বলতে পারবো না। হ্যাঁ, 1 কেজি বলতে পারবো না, ওখানে 1 ক্যারেট বা 2 ক্যারেটস বলতে হবে, CARAT, ক্যারেট। সো 1 ক্যারেট অফ ডায়মন্ড অথবা 1 ক্যারেট ডায়মন্ড যেটাই বলো। সো 1 ক্যারেট ডায়মন্ড। তো যেহেতু আমি এটা লিখিনি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার রং ছিল। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক, এটা আমার ভুল। বি নম্বর বাক্যে আই নিড ডায়মন্ড, আমার ডায়মন্ড প্রয়োজন। ডায়মন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউন কিন্তু কোনো ডিটারমিনার গ্রহণ করে না, মানে কোনো আর্টিকেল পজেসিভ গ্রহণ করে না। এইখানে করেছিল বিধায় কিন্তু ভুল ছিল। তাহলে এইটা করেনি, দ্যাট মিনস এটাকে আমি বলবো রাইট। এখানে ডিটারমিনার গ্রহণ করেছিল, দ্যাট মিনস ইটস আ রং। তার মানে রাইট রং আমি অনেক রকম আনসার দিয়েছি, একটু ফিল করতে হবে। আর আরেকটি তথ্য দিয়েছিলাম একটু আগে, দেখো আগের পেজে বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন কখনোই প্লুরাল হয় না। তো ম্যাটেরিয়াল নাউন বাক্যের সাবজেক্ট হলে তাকে রাখতে হয় সিঙ্গুলার। তাহলে এস দেওয়াটাই হচ্ছে আমার ভুল। এখানে হওয়া উচিত ছিল ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। আমি দিয়ে ফেলেছি, এখানেও একটা ভুল, এখানেও আরেকটা ভুল। সো ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল এটাই সঠিক, আর এটা হচ্ছে ভুল, ডায়মন্ডস আর ভ্যালুয়েবল। সো এটা হচ্ছে রং। আশা করি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এইখান থেকে তোমরা একটা ধারণা পেয়েছো। এবার আমরা একেবারেই একটা ফ্ল্যাশ ব্যাকে চলে যাব। এখন পর্যন্ত আমরা নাউনের ক্যাটাগরিতে প্রথম দেখেছি প্রপার, এরপরে দেখেছি কমন, এরপরে শিখেছি আমরা কালেকটিভ, এবং আজকে শিখলাম ম্যাটেরিয়াল। এবং লক্ষ্য করে দেখেছো
যে কমনের সাথে কিন্তু অনেকের দ্বন্দ্ব, যেমন কমনের সাথে কালেকটিভের একটা দ্বন্দ্ব আছে, সেটা আমি গত ক্লাসে পার্থক্য করেছি। আজকে দেখলাম যে কমন নাউনের সাথে ম্যাটেরিয়াল নাউনের একটা যে কনফিউশন, সেটা একটা রয়েছে। সো কমন নাউন কিন্তু সত্যি একটা কমন, যেটা কিনা সবার মধ্যে বিরাজমান, সে সবাইকে খুশি করতে যায় কিন্তু শিক্ষার্থীরা খুশি হয় না। আচ্ছা, সো প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল, এই তো আমরা শিখেছি। এবার একটা মজার কথা বলি, অতীতে আমরা যা যা শিখেছি একটু রিমাইন্ডার হয়ে যাক, সফট রিমাইন্ডার, যে প্রপার দ্যাট মিনস কি। দু একটা আমরা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম মৃদুল, MRIDUL, মৃদুল একজনের নাম, প্রপার, স্পেসিফিক। আমি বললাম ঢাকা, DHK, ঢাকা, এটসেট্রা। এগুলো কিন্তু একবারে স্পেসিফিক, মানেই প্রপার। কমনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মৃদুল, রানা, বশির, সবগুলোকে আমি একসাথে বলতে পারি ম্যান, অথবা হয়তোবা তারা বয়, অথবা হতে পারে তারা টিচার, রাইট? অথবা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বগুড়া, এদেরকে আমি একসাথে বলতে পারি সিটি। বুঝতে পারছো? দিস ইজ কল্ড নন স্পেসিফিক বা জেনারেল। এটা স্পেসিফিক, এটা জেনারেল। আচ্ছা, কালেকটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা ইউনিট একসাথে। তাহলে অনেকগুলো মানুষকে নিয়ে একটা বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। সেটা হতে পারে পুলিশ, পিও, আচ্ছা পুলিশ হতে পারে, সেটা র্যাব হতে পারে, সেটা বিশেষ কোনো একটা টিম হতে পারে, পারে না? অথবা সিম্পলি তাদেরকে আমি অডিয়েন্স বলতে পারি। এবার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আজকে এসে আমরা কয়েকটা পেয়েছি জানাশোনা শব্দ, গোল্ড, তারপরে ডায়মন্ড, এরপরে হচ্ছে ওয়াটার, প্লাস্টিক, এটসেট্রা, একটা দি উড, এটসেট্রা। এবার একটা মজার কথা দেখো তো, মৃদুলকে দেখা যায়, ঢাকা দেখা যায়, সেই সম্পর্কে মানে একটা মূর্ত ধারণা আছে, বাস্তবিক একটা বিষয় রয়েছে। এখানে যতগুলো ম্যান, বয়, পুলিশ, গোল্ড, যাই বলো না কেন, সবগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোর একটা মানে বিমূর্ত না, এটা হচ্ছে মূর্ত, মানে যেগুলো দৃশ্যমান। তো এই কারণে প্রপার, কমন এবং কালেকটিভ আর ম্যাটেরিয়াল, এই চারটাকে গ্রামারিয়ানরা বলছে যে আপনি কি জানেন এই চারটাকে একসাথে কি বলা হয়? বলো তো? ইয়েস, এই চারটাকে একসাথে বলা হয় কনক্রিট নাউন। কি নাউন? CRET, কনক্রিট নাউন। কনক্রিট নাউন বলা হয় এগুলোকে। একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তুমি লক্ষ্য করে দেখেছো, আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমি তোমাকে কখনোই বলবো না যে নাউন এত প্রকার, বরং আমি তোমাকে শেখানোর চেষ্টা করব কোথা থেকে কোন নাউনের উৎপত্তি এবং সামগ্রিকভাবে নাউন আসলে কত প্রকার। তাহলে যেগুলোর বাস্তবিক রূপ আছে, যেগুলো হচ্ছে তোমার ট্যানজেবল, বাস্তব, ট্যানজেবল, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, যেগুলোকে 5 সেন্স বা অর্গান দিয়ে পরিমাপ করা যায়, মানুষের 5 সেন্স, যেমন এটা দেখা যায়, কনক্রিট নাউনগুলোকে, এটা শোনা যেতে পারে, এটা কোনোভাবে আমরা গন্ধ নিতে পারি, SME, স্মেল নিতে পারি, ওকে, এটা টেস্ট করে দেখা যেতে পারে এই নাউনগুলো। এরপরে আমরা টাচ করে দেখতে পারি, TOUCH, টাচ। আমাদের যে 5টা অর্গান, এই 5টা অর্গান দিয়ে কিন্তু বেসিক্যালি সমস্ত নাউনগুলো সম্পূর্ণ হয়ে থাকে। সো দিজ আর কল কনক্রিট নাউন। এই জন্যই যখন তোমরা গ্রামার শিখতে যাবে, দেখবে বলবে যে নাউনস আর বেসিক্যালি of nouns are of basically two kinds. দুইটা প্রকারের কথা বলা হয় নাউনকে। প্রথমত বলা হয়, এক নাম্বার হচ্ছে কনক্রিট নাউন, এক নাম্বারটা হচ্ছে কনক্রিট নাউন। আর আরেকটি নাউন আছে যেটা নিয়ে আমি কথা বলবো আগামীকাল, মানে নেক্সটের দিন। সেটি হচ্ছে কি বলতো? ইয়েস, সেটির নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এটা হচ্ছে প্রথম প্রকার। আর সর্বশেষ যে প্রকার সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে
আলোচনা নেক্সট ডেতে আমরা করব বিস্তারিত, নেক্সট ডেতে করব বিস্তারিত। এবার শুধু তোমাদেরকে একটা কথা বলে আমি আলোচনাটা শেষ করব, লাস্ট ফিনিশিং যেটা নেক্সট ডেতে এটা আমাদের আলোচনা থাকবে, সেটা হচ্ছে হাউ, যদি প্রশ্ন করা হয় ম্যানি টাইপস অফ নাউন, যে নাউন কত প্রকার, ধরো এই প্রশ্ন করা হলো। এখন এই প্রশ্নটার আনসারে তুমি কি কয় প্রকার বলবে? তুমি অলরেডি এখানে দেখেছো 4 প্রকার, এখানে 1 প্রকার দেখেছো, আবার আজকে দেখছো আরেক প্রকার, তাহলে স্বাভাবিকভাবে গুনতে যে ঝামেলায় পড়বে। তো তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, সেটা হলো কনক্রিট নাউনেরই আসলে মূলত হচ্ছে এই 4টা ভাগ। তাহলে মূলটাকে বলো তো, মূলটা হচ্ছে কনক্রিট নাউন। তো যার কারণে কনক্রিট নাউনকে আমরা একটা প্রকারের ভিতরে ভাবি, কনক্রিট নাউনকে আমরা একটা প্রকারের ভিতরে ভাবি, আর অ্যাবস্ট্রাক্টকে ভাবি হচ্ছে কোন প্রকার, আরেকটা প্রকার। এই হচ্ছে প্রধানত 2 প্রকার। আর যদি টোটাল প্রকারের কথা হয় তাহলে দেখো কনক্রিট নাউন তার নিজের অস্তিত্ব প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়ালের মধ্যে ভাগ করে দিয়েছে। এই জন্য হচ্ছে এই 4 প্রকার, এই হলো 4 প্রকার, এই হচ্ছে 4 প্রকার, আর সবার শেষে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা, এই হচ্ছে 1 প্রকার, ইজিক্যাল টু হচ্ছে 5 প্রকার। তাহলে যখন বলা হবে বেসিকলি বা মেইনলি তাহলে 2 প্রকার। তাহলে আমি পাশে লিখে দিলাম এটা হচ্ছে মেইন। আর যদি বলা হয় টোটাল, তাহলে টোটাল হচ্ছে এই 5টা। আলহামদুলিল্লাহ, আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমার বিশ্বাস, দেখো তোমরা যারা বইটা নিয়ে ক্লাস করছো একেবারে ঠিক এখানে এসেই কিন্তু লেকচার 11 নম্বর লেকচার আমাদের শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একটু পরে আমরা শুরু করছি নেক্সট লেকচার 12। সো এখন ছোট্ট একটা নাশিদ, এর ভিতরে শিথিলায়ন, একটু জরুরি কাজগুলো সেরে নেওয়া, ইনশাআল্লাহ তারপরে আবার ক্লাসটি শুরু হবে। কেমন এনজয় করেছো আমি জানি, তথ্যের এই ভিড়ে মাথা হয়তো বা তোমার কেমন কেমন করছে, বাট ফাইনালি বলো জিনিসটা বুঝেছো কিনা। আর যদিও বা কোনো জায়গা অপূর্ণ থাকছে, কোনো জায়গা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি লেগে থাকলে প্রতিটা অংশ ক্লিয়ার হয়ে যাবে। কেমন বোধ করেছো, অনুভূতির কথা জানাও। আর ছোট্ট নাশিদ, তারপরে ফিরে আসছি পরবর্তী আরেকটি লেকচারে। সো সাথেই থাকো। জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, জানি না কবু কোথায় উঠবে বেজে এ চলার বিদায়ের জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, জানি না কবু কোথায় উঠবে বেজে এ চলার বিদায়ের দিন। পরে রবে হৃদয়ের সাত রাঙা ক্যানভাস, থেমে যাবে সফরের রাত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শখের এই টাকা কড়ি দালান বাড়ি কিছুই তো রবে না অমর। শুভ্র বসন গায়ে যেতে হবে একদিন, অচিনে আধার কবর। শখের এই টাকা কড়ি দালান বাড়ি কিছুই তো রবে না অমর। শুভ্র বসন গায়ে যেতে হবে একদিন, অচিনে আধার কবর। থাকতে সময় ফিরে এসো অবোধ মন, ওই ডাকে কোরআনের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
রশি টেনে চলি অবিরাম এই বুকে মরণের ডাক এ ধরার নিচে মোহমায়াতে ডুবে করেছি তোমায় আমি নাফরমানির রশি টেনে চলি অবিরাম নেই বুকে মরণের ডাক অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন বসবে তোমার আদালত কুল্লু নাফসিন যায়িকাতুল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কুল্লু নাফসিন চলি অবিরাম নেই বুকে মরণের ডাক অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন বসবে তোমার আদালত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কুল্লু নাফসিন তো আমরা গত দিন পর্যন্ত যেটা শিখেছিলাম সেটি হচ্ছে কনক্রিট নাউন নিয়ে, নাউনের যে চারটা প্রকার। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফিরে আসলাম এবং এক্ষুনি আমরা শুরু করছি আরও একটি ক্লাস। সো যারা তোমরা বিশেষ করে বিশেষ জরুরি প্রয়োজনের কথা যদি বলি আমরা, তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে একটা সময় মেনে নিতে হবে, যে 3 বা 4 মিনিটের মতো। এবং যেহেতু এটা র্যান্ডম ক্লাসের মাঝে ব্রেক দিলেই কিন্তু আমাদের যে টান উত্তেজনা এবং যে স্পিরিট সেটা কিন্তু ব্রেক হয়ে যায়। সো আমরা শুরু করছি এই মুহূর্তে ক্লাসটা। এখন পুরো মনোযোগটাই তোমাদেরকে ক্লাসে দিতে হবে, ঠিক আছে? তো আমরা শুরু করছি এখন আলহামদুলিল্লাহ বেসিক ক্লাস 12 কথা বলবো নাউনের আরও একটা ক্লাসিফিকেশন নিয়ে। তো আমরা গত দিন পর্যন্ত যেটা শিখেছিলাম সেটি হচ্ছে কনক্রিট নাউন নিয়ে, নাউনের যে চারটা প্রকার, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। সো এই কনক্রিট নাউন যে আমরা 4টি প্রকার দেখেছি কনক্রিট নাউন, ঠিক কনক্রিট নাউনের পরে দ্বিতীয় আরেকটি বড় প্রকার, সেটির নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আজকে আমরা মূলত এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমরা গত ক্লাস পর্যন্ত কি কি শিখেছি আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু যদি বলি, একটি হলো প্রপার, তারপরে হলো কমন, তারপরে কালেকটিভ এবং আরেকটি হলো ম্যাটেরিয়াল। কি মনে হচ্ছে সবার? আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল। আমি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাই, তোমাদের একটু পূর্ণ স্মৃতি রোমন্থন করি। ইয়েস, এবং এই 4টি নাউনকে আমরা বলেছিলাম কনক্রিট নাউন। এবং মাশাআল্লাহ, যারা বিশেষ করে নতুন যুক্ত হয়েছে আমার সঙ্গে, তারা ক্লাসটা কন্টিনিউ করো, আর যারা ওল্ড আছো তারা লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও। অনেকেই এই সময় ক্লাসে নিউজটা জানে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন মূলত এই দুইটা হচ্ছে প্রধান প্রকার। আর আমরা গতদিনে কি শিখিয়েছিলাম যে কনক্রিট নাউন তার নিজের অস্তিত্বকে ভাগ করে দিয়েছে 4টার ভেতরে, তার মানে কনক্রিটের আর কোনো অস্তিত্ব নেই। এই হলো 4 প্রকার। আরেকটি প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই টোটাল হচ্ছে 5 প্রকার। কি মনে আছে? আমি কিন্তু তোমাদের কাইন্ডস অফ নাউনের ক্ষেত্রে বলেছিলাম যে মূলত হলো 5 প্রকার। আজকে সেই একটা শেষ প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে গুণবাচক বিশেষণ, গুণবাচক, মূলত এগুলো গুণ নিয়েই কথা বলা হয়। সততা, সত্যবাদিতা, বুঝতে পারছো? বন্ধুত্ব, মানে গুণ একটা ভাব রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা আমরা যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, তাহলে এর ভিতরে তোমরা কয়েকটা জিনিস পাবে। তো তার আগে একটা কথা বলি যে তোমরা যখন প্রথমত ইংরেজি শেখা শুরু করো, তখন নাউন বলতেই নেম অফ এনিথিং, কোনো কিছুর নাম। তখন তোমার মাথায় আসতো নাম মানে পদ্মা, মেঘনা, যমুনা, রাইট? অথবা ব্যক্তির নাম রাতুল, মৃধা, রিনা, বিনা, এই নামগুলো। কিন্তু আস্তে আস্তে যখন অ্যাডভান্স লার্নিং এসেছো তখন দেখছো আরে বাবা, পদ্মা, মেঘনা, যমুনা, রাতুল, মৃধা, রুনা, এইগুলো বাদেও আরও অনেক ধরনের নাম হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি।
তো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এসে আমরা বলবো যে এটা এমন এক ধরনের নাউন যে নাউনের মধ্যে তোমার আইডিয়া প্রকাশ পাবে। আইডিয়া, আইডিয়া প্রকাশ পাবে। এটা এমন এক ধরনের নাউন, এর ভিতরে তুমি কোয়ালিটি পাবে, কোয়ালিটি, গুণ সংক্রান্ত বিষয়গুলোর ডেফিনেশন পাবে। এরপরে তুমি কিছু কন্ডিশন পাবে, মানে শর্তমূলক কিছু বিষয় পাবে, কন্ডিশন, কন্ডিশন পাবে। এরপরে তুমি এর ভিতরে কিছু অ্যাকশন পাবে। হ্যাঁ, অ্যাকশন, যেমন ধরো স্টিল, চুরি করা, থেফট মানে চোর, এই টাইপের জিনিসগুলো তোমরা পাবে। হ্যাঁ, সো এরপরে তুমি পাবে অ্যাকশন। মনোযোগ দিয়ে জাস্ট দেখতে থাকো, তার কারণ আমি বিশ্বাস করি তোমার ইংরেজি শেখার ক্ষুধা রয়েছে, আর যদি ক্ষুধা থাকে তাহলে ক্লাসটি তোমার জন্য, আর ক্ষুধা না থাকলে এই ক্লাসটি তোমার করার দরকার নেই। আচ্ছা, এখন আইডিয়া, কোয়ালিটি, কন্ডিশন এবং অ্যাকশন, এই চারটির সমন্বয়েই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। এই চারটির সমন্বয়েই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, মূলত দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তুমি সাধারণত ধরতে ছুঁইতে পারবে না। আর কনক্রিটের ক্ষেত্রে কি বলেছিলাম, আমাদের 5টি ইন্দ্রিয়, নাক, মুখ, চোখ, কান, ত্বক, এগুলো দিয়ে ধরা ছোঁয়া যায়, দেখা যায়, এগুলো হচ্ছে কনক্রিট, যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, নাক, মুখ, চোখ, কান, ত্বক, এগুলো দ্বারা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, সেগুলো কনক্রিট। কিন্তু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা, দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড, যেটা ফিজিক্যালি টাচ করা যায় না। তাহলে প্রথমে ধরে নিতে হবে অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে এটা ধরা ছোঁয়া যায় না। যেমন হচ্ছে, আমি সিম্পলি যদি বলি যে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, লাভ, ভালোবাসা ধরা ছোঁয়া যায় না, কেজি দিয়ে মাপা যায় না, কোনো মুদিখানার দোকান থেকে কেনা যায় না। ভালোবাসা একটা ধারণা। কাইন্ডনেস, সততা, মহানুভবতা, দয়ালু, দয়া, এই বিষয়গুলো ধরা ছোঁয়া যায় না। তাহলে প্রথমত একটা স্বচ্ছ ধারণা নাও, অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড অর সিন, এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। ওকে, এর ভিতরে ইনক্লুড হয় এই 4টা ক্যাটেগরি। এখন এই 4টা ক্যাটাগরির ভিতরে আমি 2-1টা শব্দ একটু দিই তোমাদের। আমি আবার রিপিট করছি, যাদের ধ্যান জ্ঞান ইংরেজি শেখা তারা ক্লাসটা স্টে করো, আর যাদের চেখে বেড়ানো স্বভাব তারা এখানে থেকো না। ওকে, লেগে থাকো, দেখা যাক আইডিয়া বলতে আসলে কি বোঝায়। যেমন ধরো আমি বললাম একটা ইউনিটি, ইউনিটি, ইউনিটি মানে একটা বন্ধন, একতা। এরপরে ধরো বললাম আমি হচ্ছে ট্রুথ, TRUTH, ট্রুথ, এগুলো একটা ধারণা, ইউনিটি, একতা, ট্রুথ, এগুলোকে মানে আইডিয়া বলা হয় একটা। ধরো ভিক্টরি, VICTORY, ভিক্টরি, VIC, ওকে, TORY, ওকে, বিজয়, এগুলোকে আইডিয়া বলা হয়। আচ্ছা, কোয়ালিটির কথা যদি বলি, ধরো অনেস্ট, HONEST, অনেস্ট, কোয়ালিটি এটা গুণ, অনেস্ট সততা, সৎ, কিন্তু এটাকে অ্যাজ এ নাউন করবো আমরা অনেস্টি দ্বারা, সততা, এটা একটা কোয়ালিটি। এরপরে ধরো আমি বললাম কাইন্ড, দয়া, এটাকে আমি কোয়ালিটির মধ্যে ফেলে দিই নাউন, সেটা হচ্ছে কাইন্ডনেস। বুঝতে পারছো? এরপর ধরো আমি বললাম হিউম্যানিটি, হিউম্যানিটি মানবতা, তাই না? HUMANITY, হিউম্যানিটি, ঠিক আছে, হিউম্যানিটি দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, হিউম্যানিটি দিলাম। ছোটো ছোটো বানানগুলো একটু কারেকশন করে নিও, কারণ অনেক সময় ছোটো বানানগুলোর দিকে নজর দেওয়া হয় না। এরপরে কন্ডিশনের ক্ষেত্রে 2-1টা বলি। যেমন ধরো কন্ডিশনের ক্ষেত্রে আমি শর্তমূলক কিছু বিষয়, যেমন পোর মানে হচ্ছে দরিদ্র, দরিদ্র মানে মানে কি বলে, গরিবের একটা ফল হয় যেটি হচ্ছে প্রভার্টি, প্রভার্টি দারিদ্রতা, কন্ডিশন একটা শর্ত তৈরি হয়। এরকম অনেক শব্দ আছে। যে মানুষটা মারা যায় তিনি একটা অবস্থায় পরিণত হন, সেটা উনি ডেথ, উনি মৃত্যুতে পরিণত হন। এরপরে হচ্ছে অনেক রকম রয়েছে, একটা নির্দিষ্ট সময় কন্ডিশনের সাপেক্ষে একজন মানুষ ইয়ুথ, যৌবনে পদার্পণ করে। এরকম করে এজেন্সি, প্রতিনিধি, বিশেষ কোনো কন্ডিশনের ভিত্তিতে তাকে এজেন্সি দেওয়া হয়। অ্যাকশনের কথা যদি বলি, তাহলে যেমন আমরা বলি হচ্ছে ম্যান, মানে শৌর্য, বীর্য, সাহসের সঙ্গে কোনো কিছু মোকাবেলা করা, ম্যান, সেইটাকে আমি যখন নাউনে পরিণত করব ম্যানহুড, অ্যাকশন, রাইট?
এরপরে এরকম কিছু নাউন রয়েছে, স্টুডেন্টশিপ, তারপরে ফ্রেন্ডশিপটাও দিই, নাহলে তোমাদের মন খারাপ হবে। FRIEND, আচ্ছা, ফ্রেন্ডশিপ। তাহলে মোটামুটি একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে দিজ আর কল্ড কোয়ালিটি, কন্ডিশন বা অ্যাকশন, এই টাইপের নাউনগুলো এর ভিতর ইনক্লুড হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সিম্পলি এই টেস্টটা দেওয়া হয়। টেস্টটা দেখো, টেস্টটা হচ্ছে একটা কমন একটা কোশ্চেন বলে দেবে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, ইনভার্টেড কমার ভিতরে দেবে, বলবে যে এই নাউনটা কি। তো বলা হলো যে ডেথ, এই হচ্ছে ডেথ, এই হচ্ছে ডেথ। এখন ডেথকে বলবে যে এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রপার। অপশন বি, এটার নাম হচ্ছে কমন, COMMON, কমন, প্রপার, কমন, ABC, অ্যাবস্ট্রাক্ট, TRACT, অ্যাবস্ট্রাক্ট, অথবা ABCD বলা হলো ম্যাটেরিয়াল। তো আমার বিশ্বাস এই আলোচনা থেকে তুমি খুব স্বতঃস্ফূর্তভাবে এবং বেশ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো যে ডেথ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় যে হ্যাঁ এটা একটা মরা। এখন তুমি বলতে পারো যে মৃত লাশকে তো ধরা যায়। আরে বাবা, যেটা তুমি ধরতে ছুঁইতে পারছো সেটা তো কনক্রিট, ওইটার নাম হবে, সেই ব্যক্তিটার একটা নাম আছে। কিন্তু মৃত এটা কিন্তু একটা জাস্ট ধারণা। সো এই যে মৃত্যুটা, এটা একটা ধারণা, এটা কনসেপ্ট। আর এই কারণে কিন্তু মৃত্যু নিয়ে অনেক কথা রয়েছে, যে মৃত্যুর পরে মানুষের নবসটা কোথায় যায়, কোথায় থাকে, অনেক বিবিধ বিষয়, এটা ধরা ছোঁয়া যায় না। তো এই ডেথ যেহেতু ধরা ছোঁয়া যায় না, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নট ফিজিক্যালি টাচড অর সিন, দেখা যায় না। এবং প্রসঙ্গত এই হচ্ছে ডেথ এখানেও রয়েছে, তুমি জেনে বুঝেই বলছো। এবং একটা মজার কথা আমি তোমাদেরকে বলি, আমি আজকে তোমাদের যে কয়টা এখানে নাউন লিখে দিয়েছি, এবং এই নাউনগুলো বাংলা অর্থ সহকারে তো আমি তোমাদেরকে পেইড ব্যাচে যারা যুক্ত আছো দেবই। দেখবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে এই শব্দগুলো দিয়ে বলা হয় এই শব্দটা কোন নাউন, এই শব্দটা কোন নাউন। একটু ভালো করে মুখস্থ করে নিও। এবং আমার বিশ্বাস যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আমার সঙ্গে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড হয়েছো, তারা এগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছ বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস থেকে। তাহলে ডেথ অ্যাবস্ট্রাক্ট নাউন, তুমি এটা ধরে বুঝেই মোটামুটি নিয়েছো, ওকে। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের ব্যতিক্রম বিষয় তোমাদের মনে রাখতে হবে, ডাউটটা কোথায় হয়। ডাউট আমি একটা শিরোনাম দিলাম, কারণ স্টুডেন্টের পোড়া কপাল হচ্ছে যা ক্লাসে শেখানো হয় হুবহু তাই পরীক্ষায় আসে না, অনেক সময় একটু ব্যতিক্রমভাবেও আসে। যেমন ধরো আমি তোমার এমিলি ডিকেনসনের একটা কবিতার আমি একটা লাইন আমি তোমাদের তুলছি, বিকজ BECAUS, because I could not stop for death, অর্থাৎ কারণ একটা পর্যায়ে কথাটা, যে কারণ আমি এখন আর মৃত্যুর জন্য থেমে থাকতে পারি না। এখন ডেথের নিচে আন্ডারলাইন করে বলল যে বলো দেখি এই ডেথের নাম কি। ধরো এই কয়টায় আমি অপশান দিলাম। এইবার বলো দেখি এই ডেথকে তুমি কি নাউন বলবে। একটু আগে জেনেছ এই ডেথের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরে নেওয়া যাক পরীক্ষায় এই প্রশ্নটা আসলো, আমি কমেন্টে নজর রাখছি, খুব দ্রুত গতিতে এই আনসারগুলো করতে হবে। যারা ইংরেজি শিখতে চাও, ইংরেজি মজা নিতে চাও, থেকে যাও আমার সাথে কিছুটা সময়। ওকে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। দেখো ফ্যান্টাস্টিক, অনেকে রাইট উত্তর দিয়েছ। সঠিক অ্যান্সারটা জেনে নাও, এইখানে ডেথ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, হেয়ার ইটস আ প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। অবাক হয়ে যাচ্ছ। ইংরেজিতে একটা শব্দ রয়েছে, শব্দটার সঙ্গে তোমরা সবাই একটু পরিচিত হয়ে নাও, সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা হচ্ছে ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। পার্সোনিফিকেশন, পার্সন থেকে পার্সোনিফিকেশন, অর্থাৎ মানুষের মতো, ব্যক্তির মতো যখন কোনো একটা বিষয়বস্তু জড় পদার্থ আচরণ করে, লিটারেচার বা সাহিত্যের ভাষায় তাকে পার্সোনিফাইড বলা হয়, পার্সোনিফাইড অবজেক্ট বলা হয়। যখন আমি এখানে ডেথের কথা বলছি, যে আমি তো এখন আর মৃত্যুর জন্য অপেক্ষা করব না, এখন ডেথের জায়গায়, ফরের জায়গাতে এখানে কোনো একটা ম্যানের নাম করে দাও, যে
এই ওই অমুক তুমুক, না আমি তো এখন তার জন্য অপেক্ষা করব না, দেখবে অর্থটা অনেকটা অর্থবহই হবে। তার মানে এখানে ডেথকে আমরা একজন ব্যক্তির মতো করে, একজন মূর্ত ধারণা ধরাছোঁয়া যায় এমন বিষয়ের মতো করে, কারণ আমি থামবো না, কারণ আমি এটার জন্য অপেক্ষা করছি না। সো যখন এটা পার্সনিফাই করা হবে, ব্যক্তির মতো করে আদলে দেওয়া হবে, তখন তার নাম হবে প্রপার নাউন। এরকম একটা মজার কয়েকটা শব্দ, বিশেষ করে তার ভিতরে উল্লেখযোগ্য আমি কয়েকটা দিই, যেমন টাইম, এরপরে হচ্ছে নেচার, এরপরে তুমি পাবে হচ্ছে কি জাস্টিস, 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 এর জাস্টিস, এরপরে তুমি পাবে হচ্ছে মূলত ডেথ, ডেথ। এই শব্দগুলো কিন্তু মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই শব্দগুলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন এগুলো এরকমভাবে ব্যক্তির মতো করে কল্পনা করা হয়, টাইম, নেচার, জাস্টিস, ডেথ এগুলো, এবং এগুলোর স্টার্টিং লেটারটা যখন ক্যাপিটাল হয়, শর্ত কিন্তু দুইটা, ব্যক্তির আদলে কল্পনা করতে হবে, পার্সনিফাইড, এবং এগুলোর স্টার্টিং লেটারটা অবশ্যই কিন্তু হবে কি বলতো, অবশ্যই হবে ক্যাপিটাল। আমি দেখো এই জায়গাটাকে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করেছি, বুঝতে পারছো? এখন আমি যদি কাউকে এই কোশ্চেনটাই দিতাম ঘুরিয়ে, একটু নিজেকে প্রশ্ন করো, ধরো এরকম একটি টেস্ট দেওয়া হচ্ছে যে বলো তো বাবা, যে এখানে কি ডেতের ডি বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে? এই ডি। তো আমার তো মনে হয় যে এই প্রশ্নটা করলে যে এই ডেথ তো হবেই, কিন্তু ডেথের ডি কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? তো আমার তো মনে হয় যে আবাল বৃদ্ধ বনিতা এত খুশি হবে যে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি, যেহেতু বাক্যের মাঝে অথবা স্মল হবে। কিন্তু তোমাকে এটা জানতে হবে যে আসলে কি পরিস্থিতিতে ইউজ হয়েছে। এটা আসলে একজন ব্যক্তির আদলে কল্পনা করা হয়েছে, একটা মূর্ত ধারণা হিসেবে ভাবা হয়েছে, তাই এটা প্রপার নাউন। আর প্রপার নাউনের স্টার্টিংটা অবশ্যই কি হয়, ক্যাপিটাল লেটার। আমাদের নাউনের যখন ইন্ট্রো ক্লাস হয়েছিল, সেই ক্লাসেও কিন্তু আমি তোমাদের ধারণা দিয়েছিলাম যে অবশ্যই এই যে সুন্দর, বিকজ আই কুড নট স্টপ ফর রানা রাতুল, এই তো, ইয়েস। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে হিয়ার দ্য রাইট আনসার ইজ ডেথ, ডিএটিএস, ডেথ। আচ্ছা, আমি একটি কমেন্টের রেশ ধরে কিছু বলতে চাই তোমাদের। বিশেষ করে হচ্ছে মাইনুল ইসলাম, তুমি একটা কমেন্ট করেছো যে এক মুখে দুই কথা হয়ে গেল না স্যার। আসলে কথাই না সব কিছু। তুমি কি বলতে চেয়েছো তুমি অবশ্যই সেটা এক্সপ্লেন করবে আশা করি, যে এক মুখে আসলে দুই কথা বলতে কি বোঝালে তুমি। আর তারপরে কথা বলার ধরনগুলো যদি একটু সেরকম হয় তাহলে তো মনে হয় বেটার হয়, তাই না? সো অবশ্যই মাইনুল, আমি তোমার আনসারের প্রতীক্ষায় রয়েছি, তুমি কেন এই ধরনের কথাটি বলেছ, রাইট? ওকে, সো আমরা ক্লাসে আবারও ফিরে যাই। আচ্ছা, কেন ডেথ হয়েছে, রাইট আনসার আশা করি বুঝতে পেরেছ। তার মানে খালি চোখে যা দেখা যায় সবসময় কিন্তু তা সঠিক হয় না, ঠিক আছে? তাহলে আশা করি কিছু শব্দ, যেমন আমি লাস্ট একটা টেস্ট দিই তোমাদের। আমি ধরো বললাম যে নেচার, I will get the touch of nature, এ একটা বাক্য, I will get the touch of nature। এবং আরেকটি হচ্ছে I am afraid, I am afraid of the arrival of nature। সো এখানেও একটা নেচার, এখানেও একটা নেচার, আমাকে বলতে হবে কোনটা কোন নাউন। বলো দেখি। আই উইল গেট দ্য টাচ অফ নেচার, আমি প্রকৃতির স্পর্শ পেতে চাই। আর আই এম অ্যাফ্রেড অফ দ্য অ্যারাইভাল অফ নেচার, আমি প্রকৃতির আগমনে খুব ভীত। মাশাআল্লাহ, সুন্দর। প্রেপোজিশনের পরে তো নাউন হয়, এখানেও প্রেপোজিশনের পরে নাউন, এটাও প্রেপোজিশনের পরে নাউন রে বাবা, কিন্তু নাউনের মধ্যে পার্থক্য। ইয়েস, এটা নেচার, সিম্পলি আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট বলবো, টিআরএসিটি, অ্যাবস্ট্রাক্ট। এটা সিম্পলি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন আমি বড় হাতে দিয়েছি তার মানে নেচারকে আমি খুব ভয়ঙ্করভাবে কিছু একটা ভাবছি, মূর্ত দেখা যাচ্ছে, দৃশ্যমান, আমি এই জন্য অ্যাফ্রেড অফ বলেছি, ভীত। অতএব এই জায়গাটা ইটস আ প্রপার নাউন। এটা যে প্রপার নাউন তার আরও একটি প্রমাণ হচ্ছে এটা স্মল
প্রপার নাউন হওয়ার সম্ভাবনা নেই, এটা স্মল না হয়ে এটা কি হয়েছে ক্যাপিটাল। এই বিষয়টা একটু মনে রেখো। সো আমরা এতক্ষণ ছিলাম পার্সনিফিকেশন নামক একটি শব্দের সঙ্গে, নতুন একটা শব্দের সঙ্গে পরিচয় হয়েছি। যেমন আমি পার্সনিফিকেশনের লাস্ট একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হলো, ধরো টেলিভিশনে তুমি একটা ক্রিকেট খেলা দেখছো, ক্রিকেট ইনিংস দেখছো, তো যে কারণেই হোক বাহির থেকে এসে হঠাৎ করেই তুমি চ্যানেলটা একটু চেঞ্জ করবে। এখন কোনোভাবেই তুমি খোঁজাখুঁজি করে পাচ্ছ না, বালিশের নিচে, খাটের নিচে, এপাশ ওপাশ চারিদিকে খুঁজছো একটা জিনিস। কি জিনিস জানো সেটা? সেটা হচ্ছে রিমোট। আর যে রিমোট দিয়ে তুমি চেঞ্জ করো। এখন রিমোটটা কিন্তু হচ্ছে নর্মালি ম্যাটেরিয়াল নাউন, ওকে, অথবা অন্য সেন্স থেকে ধরো কথার কথা সেটা কমন নাউন, কোনো সমস্যা নেই। ম্যাটেরিয়াল কমন যেটা ভাবো সেটা নিয়ে তর্ক যুক্তি আছে, সেটা তো ওই আমি ম্যাটেরিয়াল বা কমন নাউনের ক্লাসে বুঝিয়েছি। এখন ধরো অনেক কষ্ট করার পর হঠাৎ করে দেখছো এই রিমোটটা তুমি যেখানে বসে আছো তোমারই নিচে পড়ে আছে, হয় না এরকম? তুমি তার মানে নিচে রেখে উপরে বসে আছো, আর হঠাৎ করে তার হাতে পেয়ে তুমি রিমোটটাকে হাতের সামনে তুলে ধরে বলছো, রিমোট তোরে আমি পেয়েছি, তুই আমাকে অনেকক্ষণ জ্বালিয়েছিস, এবার তোর খবর আছে, বলেই তুমি তাকে একটু উপর ঝোপর মারধর করলে। তাহলে এই যে রিমোট একটা জড় বিষয়বস্তু, অথচ তুমি তাকে সামনে দৃশ্যমান করলে, তাকে গালি দিলে, তাকে তুমি বলছো আমি তোকে ছাড়বো না, তুই আমাকে অনেকটা জ্বালিয়েছিস। এই যে ব্যক্তির মতো করে মূর্তমান ধারণা নিয়ে তাকে সামনে দাঁড় করিয়ে বক্তব্যটা দিচ্ছ, কথা বলছো, দিস ইজ কল্ড পার্সনিফাইড অবজেক্ট। তাহলে যে কোনো বিষয়কে কিন্তু লিটারেচারের ভাষায় একজন কবি সাহিত্যিকরাই কিন্তু সেটাকে পার্সনিফাই করতে পারে। মনে থাকবে? আশা করি পার্সনিফিকেশন জিনিসটা কি তোমরা সেটা বুঝে গেছো। আচ্ছা, এবার আরেকটু সামনে এগোই। আমরা নাউনের যে বৈশিষ্ট্যটা দেখছি, সেখানে তো নাউন নিয়ে আমরা কথা বললাম। এবারে নাউনের দ্বিতীয় যে প্রকারটা বলবো সেটা হচ্ছে কিছু চিহ্ন। আমি বলবো যে ট্রেটস, মানে যেগুলোকে আমি বলি হচ্ছে বৈশিষ্ট্য, তোমরা চাইলে লিখে নিতে পারো। ট্রেটস বা ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্যগুলো, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখেও তুমি নাউন চিনতে পারবে। যেমন নাউনের যখন আমি শব্দগুলো লিখেছিলাম, দেখো টি-ওয়াই, এই ধরনের নির্দিষ্ট কিছু কাইন্ডনেস, আচ্ছা এখানে এম কোথা থেকে আসলো, আচ্ছা কাইন্ডনেস, নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য কিন্তু সব শেষে ছিল না? এই যে নির্দিষ্ট শব্দের সাথে কিছু বিশেষ বৈশিষ্ট্য শেষে বসেছে, অনেক সময় শুরুতেও বসে। এই শুরুতে এবং শেষে বসা যে চিহ্নগুলো আছে সেগুলোকে সাফিক্স বলা হয়। তাহলে আমরা যদি বলি যে এমন কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গে এমন কিছু সাফিক্স বসবে, ওকে, সাফিক্স মানে হচ্ছে শব্দের শেষে বসা বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্য, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্যয়। হ্যাঁ, সো প্রত্যয় তোমরা লিখে নিতে পারো। সো ওয়ার্ড এবং ওয়ার্ডের শেষে বিশেষ কোনো সাফিক্স বা চিহ্ন, এই চিহ্নগুলো দেখেও কিন্তু আমরা নাউন নির্ণয় করতে পারি। সাফিক্সগুলো দেখেও আমরা নাউন নির্ণয় করতে পারি। ওয়ার্ডের শেষে বিশেষ কিছু চিহ্ন, সেই চিহ্নগুলো দেখে আমরা নাউন নির্ণয় করতে পারি। যেমন ধরো কাইন্ড, NESS, কাইন্ডনেস, এটাকে অনেকভাবে তুমি বলতে পারো যে কাইন্ডনেস এই মহানুভবতা, ধরা যায় না, ছোঁয়া যায় না, অতএব এটা নাউন, ওকে। তারপরে এইটা এইটা শব্দের শেষে NESS নেস আছে, অতএব সেটা নাউন। তার মানে একটা অর্থ দিয়ে তুমি বুঝতে পারো শব্দটা নাউন, আর চিহ্ন দেখেও বা সাফিক্স বা প্রত্যয় দেখেও তুমি বলতে পারো যে শব্দটা হচ্ছে কি বলতো, নাউন। তো এখন আমাদের কাজ হচ্ছে নাউন চেনার সাফিক্সগুলো একটু ভালো করে দেখে নেওয়া। আমি তোমাদের যেটা করব, ক্লাসটি শেষ হলে পেইড ব্যাচে যারা যুক্ত আছো, বিশেষ করে পেইড ব্যাচে যারা তোমরা যুক্ত আছো, তাদেরকে আমি একটা লম্বা লিস্ট দিয়ে দেব। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে তার সঙ্গে যে সাফিক্সগুলো, নেস নাউন চেনার বৈশিষ্ট্য, সেগুলোতে আমি অনেক শব্দ দিয়েছি। এই শব্দগুলোর বাংলা অর্থ দেখতে পাচ্ছ না, কিন্তু যারা পেইড ব্যাচে যুক্ত আছো আমি সেখানে এই শিটগুলো দিয়ে দেব। এই বৈশিষ্ট্যগুলো শব্দের শেষে যখনই TI1 শান থাকবে সেটি কিন্তু নাউন। তার মানে এই বৈশিষ্ট্যগুলো তোমার মুখস্থ রাখা খুব জরুরি। আমি পারি কারণ আমার এগুলো মুখস্থ আছে, তুমিও পারবে যদি তোমার এগুলো মুখস্থ থাকে। শব্দের শেষে TY, এভাবে আমি পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড দিয়েছি, ব্যাখ্যা অর্থসহ থাকবে তোমাদের পেইড ব্যাচে। ওকে, এটা তোমাদের জন্য একটা গুড নিউজ। নেক্সট আরেকটি গুড নিউজ হচ্ছে, আমি তোমাদেরকে যে 4টা ক্যাটাগরি নাউনের কথা বললাম, 4টা ক্যাটাগরি নাউনের কথা বলেছি, তোমাদের নিশ্চয় মনে আছে। যেমন আইডিয়া, এরপর অ্যাকশন, কোয়ালিটি, কন্ডিশন, এগুলোর আরও আমি অনেকগুলো শব্দ দিয়েছি যাতে ধারণা করতে পারো। এই শব্দগুলোর অর্থসহ আমি শীটটা তোমাদের পেইড গ্রুপে দিয়ে দেব, মনে থাকবে।
আচ্ছা, সো এটি হচ্ছে পেইড ব্যাচে যারা যুক্ত আছে তাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট। এখন এই প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে ছোট্ট একটু কথা না বললেই নয়, একটু ভালো করে বোঝো। এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে একটু কথা বলছি। মনে রেখো, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, একটু লিখে রাখো, প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিসকে মূলত বলা হয় অ্যাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিসকে বলা হয় অ্যাফিক্স। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি নাউন শেখাচ্ছেন, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন শেখাচ্ছেন, সেখানে কেন প্রিফিক্স এবং সাফিক্সকে টেনে নিয়ে আসলেন? আসলে আমাদের সমস্যা হচ্ছে এখানেই। তুমি যদি সব কিছু ধারাবাহিকভাবে এবং ছোটোখাটো বিষয়গুলো না বুঝো, তাহলে আমার লেকচারও তুমি বুঝতে পারবে না, অন্য একটা বই পড়েও তুমি অনেক কিছু বুঝতে পারবে না। যেমন কোনো কোনো সময় বলা হবে নাউনের আলোচনায় যে শব্দের শেষে নেস সাফিক্সটি থাকার কারণে শব্দটি নাউন হয়েছে, বা কাইন্ডনেস শব্দটির সাথে নেস নামক সাফিক্স থাকার কারণে নাউন হয়েছে বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। এখন তুমি জানো না যে সাফিক্স জিনিসটা কি, এই কারণে আমি তোমাকে সাফিক্সটা একটু শিখিয়ে দিচ্ছি। প্রিফিক্স এটি হচ্ছে উপসর্গ, সাফিক্স এটি হচ্ছে প্রত্যয়, আর অ্যাফিক্স হচ্ছে মূলত এই সংযুক্ত বা যেটা আমরা বলতে পারি যে বন্ধন, একটা শব্দের মানে বন্ধন বলছি বর্ধন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে তোমার ধরো আমি বললাম হ্যাপি, ভালো করে বোঝো, হ্যাপি। হ্যাপি শুরুতে আমি লাগালাম হচ্ছে আনহ্যাপি, এটা নিয়ে বেশি কথা বলবো না, দেখে রাখো, আনহ্যাপি, আন লাগালাম। আবার ধরো হ্যাপির বললাম, হ্যাপির সাথে আমি লাগলাম হ্যাপিনেস, হ্যাপিনেস শব্দের শেষে নেস। তাহলে একই শব্দ, মূল শব্দ বা রুট শব্দ হচ্ছে হ্যাপি, রুট শব্দের শুরুতে বসে প্রিফিক্স, আর রুট শব্দের শেষে বসে হচ্ছে সাফিক্স। তার মানে প্রিফিক্সের অবস্থান হচ্ছে শব্দের শুরুতে, আর সাফিক্সের অবস্থান হচ্ছে শব্দের শেষে। যদি এটাকে শর্টকাটে মনে রাখতে চাও তাহলে একটু মনে রাখতে হবে এভাবে, সেটি হচ্ছে প্রিফিক্স মানে উপসর্গ প্লাস রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল ওয়ার্ড, রুট ওয়ার্ডের শেষে বসে হচ্ছে সাফিক্স, রুট ওয়ার্ডের শেষে বসে সাফিক্স। আশা করি প্রিফিক্স এবং সাফিক্স নামটা দেখলে আর কোনোভাবেই ভয় পেয়ে যাবে না। কি ভয় পেয়ে যাবে? যাবে না। তাহলে আমাকে বলো তো, নিচের দুইটি শব্দ দেখে কোনটায় প্রিফিক্স আর কোনটায় সাফিক্স লুকোনো আছে? ভালো করে বলবে। ওকে, এটার মধ্যে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? আর নেক্সট আরেকটি হচ্ছে SLEEP, স্লিপ, এটার মধ্যে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? আরেকটি হচ্ছে এনহ্যান্সমেন্ট, এটাতে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? তোমাদের সময় শুরু হয়েছে, একটু বলো। মাশাআল্লাহ, কারা কারা মন খারাপ করছো যে স্যার আপনি নাউন শেখাতে যেয়ে কেন প্রিফিক্স সাফিক্স শেখাচ্ছেন, এ নিয়ে তীব্র নিন্দা করছি, তার একটু জানাও। আচ্ছা, হ্যাঁ, একজনে বলেছে যে প্রি মানে পূর্বে। হ্যাঁ, প্রি মানে পূর্বে, কিন্তু এখানে ওইভাবে পূর্বে বলা যাবে না, তাহলে এখানে সাপ মানে কি পরে, এইরকমভাবে এই জায়গাটায় ওই যুক্তি খাটবে না। প্রেপোজিশনের ক্ষেত্রে যেটা খাটে এখানে এটা খাটবে না। শুধু মনে রেখো, উপসর্গ বসে শব্দের আগে আর প্রত্যয়টা বসে হচ্ছে শব্দের শেষে, বসে নতুন ধরনের শব্দ গঠন করে, নতুন ধরনের পার্টস অফ স্পিচ বা পদের জন্ম দেয়। তাহলে ইনঅ্যাবল, ভেরি গুড, EN, রুট ওয়ার্ড হচ্ছে অ্যাবল মানে হচ্ছে সক্ষম, তার আগে EN বসেছে, রাইট। তাহলে এইটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স। আর অ্যাসলিপ, স্লিপটা হচ্ছে ভার্ব, স্লিপটা হচ্ছে ভার্ব মানে ঘুমানো, তার শুরুতে একটা লেটার বসেছে। সো এখান থেকে প্রমাণিত একটা লেটারও কিন্তু একটা প্রিফিক্স হতে পারে, বর্ধন কাজে যুক্ত বা অ্যাফিক্স হতে পারে। সুতরাং এইটা হচ্ছে প্রিফিক্স, এটাও প্রিফিক্স। আর ইনহ্যান্সমেন্ট, এইখানে অনেকে ধরা খেয়েছো। এখানে হয়তো তোমরা ইনটাকে মনে করেছো প্রিফিক্স আর মেনটাকে মনে করেছো সাফিক্স, কিন্তু না, আগে রুট ওয়ার্ডটাকে বাদ দিতে হবে। রুট ওয়ার্ড কোনটা? আচ্ছা, হ্যান্স মানে কোনো শব্দ আছে, হ্যান্স নামে কোনো অর্থ আছে? নেই। আসলে এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এটা হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দের শেষে যতটুকু যুক্ত হয়েছে এটাকে আমরা বলছি হলো কি বলতো? ইয়েস, সাফিক্স।
এই তোমরা ভুল করেছো ইএন এর জায়গাটা। এনিওয়ে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে প্রিফিক্স বসে শব্দের শুরুতে আর সাফিক্স বসে হচ্ছে মূল শব্দের শেষে। এটা বসার পেছনে একটা মজার কারণ আছে, অর্থটাকে নেগেটিভ করে দেয়, নতুন একটা পদের জন্ম দেয়। যেমন আমি যদি বলি হ্যাপি, তুমি খেয়াল করো, আর আমি যদি বলি আনহ্যাপি, তাহলে এইখানে অর্থটা করে দিল নেগেটিভ। অর্থটা কি করে দিল? নেগেটিভ। আমি মানে হচ্ছে যে অবজেক্টটা বোঝাচ্ছি যে আসলে অবজেক্টিভটা কি। অবজেক্টিভ এই প্রিফিক্স সাফিক্স ইংরেজিতে যুক্ত হলে এর কাজটা কি আমি একটু বলে দিই। যেমন আমরা হ্যাপিকে যখন বলছি আনহ্যাপি, তখন অর্থটা নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ কিন্তু শুধুমাত্র একটা বাক্য ডু নট, ডাজ নট, নেভার এগুলো দিয়েই হয় না। প্রিফিক্স সাফিক্সও একটা শব্দের অর্থকে, একটা বাক্যের অর্থকে নেগেটিভ করে দিতে পারে। একইভাবে আমি যদি আচ্ছা একটু নিচে টেনে নিই, আমি যদি প্রিফিক্স সাফিক্সের এই জায়গাটায় আসি, কোন শব্দটা আমি এখানে লিখেছি? আচ্ছা, আমি হ্যাপির কথাই বলি। ধরো হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাপি শব্দটি হলো অ্যাজেক্টিভ। হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। কিন্তু যখন আমি বলবো হ্যাপিনেস, এই যে নেস যুক্ত হয়ে গেল, নেস যুক্ত হওয়ার কারণে কিন্তু এই শব্দটা নাউনে পরিণত হলো। তার মানে আগে ছিল অ্যাজেক্টিভ, সাফিক্স যুক্ত হয়ে শব্দটি হয়ে গেল নাউন। তাহলে এটা হচ্ছে আরও একটি অবজেক্টিভ প্রিফিক্সের যে ভিন্ন একটা পার্টস অফ স্পেসের রূপান্তর হতে পারে। নাউন থেকে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এগুলোর আমি লম্বা একটা লিস্ট দেব, সেখানে দেখে নেবে। মাথায় কি এটা ঢুকেছে যে প্রিফিক্স মানেই রুট শব্দের আগে বসা আর সাফিক্স হচ্ছে রুট শব্দের পরে বসা? ব্যাস, এটা যদি বুঝে যাও আমার সামনে আগাতে বা আলোচনা করতে একটু সুবিধা হবে। তাহলে আমি যদি এখন বলি, একটু খেয়াল করে দেখো, আমি যদি এখন কাউকে বলি যে পভার্টি উইল, VERTY, পভার্টি উইল হেল্প ইউ নো দ্য বেটার সিচুয়েশন। অর্থাৎ দারিদ্রতা আপনাকে ভালো অবস্থান বুঝতে, বেটার অবস্থান বুঝতে সাহায্য করবে। প্রভার্টির নিচে আন্ডারলাইন করে যদি বলা হয় এটার নাম কি, তাহলে আমরা এটা প্রথমত নাউন বলবো। ভেরি গুড, এটা নাউন। এটা যে নাউন তার প্রমাণ হলো এটা বাক্যের সাবজেক্ট হয়েছে, কারণ যে সাবজেক্ট হতে চায় সে কিন্তু নাউন হয়। সাবজেক্ট অবস্থানে যে বসে সে নাউন হয়। আর নাউনের ডুপ্লিকেট যদি কেউ বসতে চায় তাহলে সেখানে প্রোনাউন বসতে পারে, হি, শি, ইট ইত্যাদি। এখন যদি আরেকটু কেউ বিস্তারিত জানতে চায় এটা যে নাউন তার প্রমাণ দাও, খুবই সিম্পল। আমরা শব্দের শেষে TY নামের একটা সাফিক্স পেয়েছি, শব্দের শেষে TY নামের একটা সাফিক্স পেয়েছি। তাহলে অনেকভাবে প্রমাণ করা যায় বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন, শব্দের শেষে TY বৈশিষ্ট্য দিয়েও আমরা নাউন চিনতে পারি। এই এতগুলো কথা বলার পেছনে আমার এইটাই কারণ ছিল, যাতে করে ইন ফিউচারে কখনো আমার লেখা বই না, আমার ক্লাস না, অন্যের লেখা বই, অন্যের ক্লাসও তুমি যেন মজা করে এনজয় করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এসে, একইবার আলোচনা শেষে এসে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন সংক্রান্ত গ্রামারে কিছু টিপস তোমরা একটু জেনে রাখো। গ্রামার টিপস। এবার আমরা আলোচনা আছি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, গ্রামার টিপস, ওকে, লেটস সি। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা নাম্বার 1 প্রথম যেটা মনে রাখবো সেটি হলো যে নো ডিটারমিনার, শর্টকাটে ডিটি লিখলাম, ডিটারমিনার, অর্থাৎ কোনো আর্টিকেল নয়, কোনো পজিটিভ নয়, প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন। মোটামুটি এটা আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। ঠিক এরকমই একটা নাউন ছিল ম্যাটেরিয়াল নাউন, মনে আছে তোমাদের? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। কিন্তু যদি আমি কোনোভাবে একটা ডিটারমিনার ইউজ করি প্লাস এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার নাম চেঞ্জ হয়ে তখন তার নাম হয়ে যাবে কমন নাউন। কথাটা একটু ভালো করে মনে রেখো তোমরা। এবং এই আলোচনা যদি ভালো করে বোঝো তাহলে আমার বিশ্বাস প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনের আনসারটা তুমি হর হামেশা
খুব চমৎকার করে দিতে পারবে। কোশ্চিন হচ্ছে অনেস্টি উইল গিভ ইউ পিস। সততা তোমাকে প্রশান্তি দেবে, শান্তি দেবে। অনেস্টির নিচে আন্ডারলাইন করা হলো এবং আরেকটি বাক্যতে বলা হচ্ছে যে দে ফ্রেজড দ্য অনেস্টি অব দ্য বয়, অর্থাৎ বালকটির সততা দেখে তারা প্রশংসা করেছিল। এইবার অনেস্টির নিচে আন্ডারলাইন করা হলো এবং অপশান হিসেবে চিরাচরিত বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বি প্রপার, সি কমন, পি আরও প্রপার। এবার বলো দেখি কোন কোয়েশ্চেনের আনসারটা তুমি কি দেবে। বিশ্বাস করো, তুমি জীবনে যে পর্যায়ে যাও না কেন, এর থেকে কঠিন কোনো প্রশ্ন তোমাকে এই লেসন থেকে করা হবে না, আমি যা তোমাকে শেখাচ্ছি। মাশাআল্লাহ, এইখানে অনেস্টি হচ্ছে সততা। সিম্পলি এটা একটা গুণ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নাউন, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে, শব্দের শেষে টি ওয়াই সাফিক্স আছে, অতএব সবগুলো মিলে এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেই পারি। ডান। কিন্তু এবার আসো, দে প্রেজ দ্য অনেস্টি। আমরা শুনেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না, ভালো কথা, বসেনি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এবার কিন্তু ডিটারমিনার বসেছে। এখন যারা এটা মনে রাখতে পারো না তাদের জন্য বলে দিলাম, ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল, ডিটারমিনারের মধ্যে আছে পজেসিভ, ডিটারমিনারের মধ্যে আছে ডেমনস্ট্রেটিভ, অনেক কিছু। বিশেষ করে এই দুইটা একটু মনে রেখো। তাহলে যেহেতু এখানে আর্টিকেল বসেছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, তাই এটার নাম হয়ে গেল কমন নাউন। এটা নাম হয়ে গেল কমন নাউন। গ্রামারের হয়তোবা আমি তোমাকে যদি এই শর্টকাট টেকনিকটা দিই, তুমি হয়তোবা খুশি হবে বা মেনে নেবে, কিন্তু না, আমি আজকে একটা রহস্য তোমাদের সামনে উন্মোচন করব যে আসলে এই অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট থেকে কিভাবে কমন নাউনে পরিণত হয়। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হচ্ছে নাউনের একবারে শেষ প্রকার, আর কমন নাউনটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা ধরাছোঁয়া যায়, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। তাহলে যে নাউনটা অ্যাবস্ট্রাক্ট ধরাছোঁয়া যায় না, সেই নাউনকে কিভাবে আমি কনক্রিটের ভেতরে কমন নাউনে রূপান্তর করছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়তো অনেকে এখন বুঝতে পারছো না, যারা বেসিক, আমার প্রশ্নটাই বুঝতে পারোনি, কিন্তু একসময় তুমি ঠিকই বুঝবে যে ইংরেজি কি আসলে এরকম যে দা আছে বলেই সেটা কমন নাউন হয়েছে। না, এর পেছনে চমৎকার একটা রিজন আছে। রিজনটা জানতে চাও? যখন আমি বলেছি অনেস্টি, সততা, এটা কার সততা? তুমি সেটা ধরে দেখে ছুঁইতে তুমি কোনো অনুভব পর্যন্ত করতে পারছো না, অতএব এটা অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যখন বলছি অনেস্টি অব দ্য বয়, অর্থাৎ বালকটির সততা, তখন কিন্তু সততাকে জুড়ে দেওয়া হয়েছে বালকটির সাথে। তার মানে বালককে এবার দেখা যাচ্ছে, তাকে দেখে ধারণা করা যাচ্ছে উমুক তুমুক বালকের থেকে এই বালকের সততা কম নাকি বেশি। যে সততাকে তুমি ধরতে ছুঁতে পারো না, অনুমান পরিমাপ করতে পারো না, অথচ এই সততাকে তুমি এখানে এসে পরিমাপ করতে পারছো যখনই ডান পাশে একটা মূর্তমান কমন নাউন, প্রপার নাউন, এমন কোন একটা নাউনের অবস্থান হবে। তাহলে বুঝতে পারছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখনই প্রেপোজিশন যুক্ত হয়ে আরেকটি মূর্তমান বা দেখা যায় এমন কোনো নাউনের স্পর্শ নেয়, তখনই কিন্তু সেটা মূলত কমন নাউনে পরিণত হয়। যদি আমরা বলি যে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসলে সেটা কমন নাউন হয়ে যায়, কিন্তু কেন হয় এটার রিজন কিন্তু কেউই বলে না। আজকে বলে দিলাম, গোপন রহস্য ফাঁস করে দিলাম, এবার বুঝে নিও। তাহলে এবার আমি যদি বলি যে কাইন্ডনেস, কাইন্ডনেস মেক্স ওয়ান গ্রেট, মহানুভবতা একজনকে মহৎ করতে পারে। ঠিক এবার যদি আমি বলি যে ইয়োর কাইন্ডনেস, কাইন্ডনেস মেক্স ইউ গ্রেট, GREAT, গ্রেট। আমি দুই জায়গাতেই কাইন্ডনেস রেখেছি। আমার প্রশ্ন হচ্ছে কোনটাকে আমি কোন নাউন বলবো। অপশান হিসেবে ঠিক আগেরগুলো রেখে দিলাম। তোমাদের সময় শুরু হয়েছে, আত্মবিশ্বাস নিয়ে রাইট আনসার একটু ড্রপ করে দেখি, দ্রুত দ্রুত। যারা নতুন আছো সর্বদাই, যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি বোঝে না, তাদেরকে এই ক্লাসটা একটু লিঙ্ক দিয়ে দিও, তাদেরকে ভর্তি করে দিও নামমাত্র এই কোর্স ফি দিয়ে। আশা করি কোনো না কোনো সময় সে তোমার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, খুব খুব ভালো। কাইন্ডনেস, আমি কার কাইন্ডনেস বুঝতে পারছি না, জাস্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, দয়া, মহানুভবতা,
ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আমি যখন বলেছি তোমার কাইন্ডনেস, এবার কিন্তু তোমাকে দেখা যাচ্ছে, সো আমি পার্থক্য করতে পারছি অমুক তুমুকের থেকে তোমার কাইন্ডনেসটা কি পরিমাণ। অতএব এটা আবার মূর্তমান হয়েছে, দেখা যায়, ছোঁয়া যায়, সুতরাং এটা কনক্রিট নাউন হয়েছে। আর কনক্রিটের ভিতরে একটি সাধারণ প্রকার হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? সো ইয়োর কাইন্ডনেস মিনস হচ্ছে কাইন্ডনেস অফ ইউ, কোনো সমস্যা নেই এই কথাটাই। কাইন্ডনেস অফ ইউ মানেও যা, ইয়োর কাইন্ডনেসটাও তাই, বোথ আর কারেক্ট। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আগেরটার মতো করেই অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটি মূর্তমান নাউনের সংস্পর্শে সে কমন নাউনে পরিণত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটি মূর্তমান বা দেখা যায়, শোনা যায় এরকম মানুষের নাউন প্রোনাউনের সংস্পর্শে এসে সেটা কিসে কমন নাউনে পরিণত হয়। ব্যাস। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমার অনেক সময় কনফিউশন হতো। তোমরা নাউনকে কিন্তু অনেক সময় গুনতে পারো এবং পারো না। তোমরা কি জানো এটা? অনেক সময় নাউনকে তোমরা কাউন্টিং করতে পারবে, আবার পারবে না। যেমন আমি যদি বলি হচ্ছে লাভ, লাভকে কি গণনা করতে পারবে? তো বলবে যে না স্যার, এটা গণনা করতে পারবো না। তখন বলবে এটা হচ্ছে আনকাউন্টেবল। COUNTABLE, আনকাউন্টেবল। ওকে, ডান। আনকাউন্টেবল নাউন, শর্টকাটে এটাকে কোনো কোনো সময় UN বলা হয়, আনকাউন্টেবল নাউন। ওকে, লাভকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে লাভটা কিন্তু আবার একই সাথে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? অ্যাবস্ট্রাক্ট নাউন না? অবশ্যই। লাভ, হেট, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই কি আসলে আনকাউন্টেবল নাউন? আমার এমন মনে হতো। কি মনে হয়? শিক্ষা জীবনের শুরুতে এই প্রশ্নগুলো আমার ছিল যে আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো কথা বলি, লাভ, কাইন্ডনেস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো কি আনকাউন্টেবল নাউন? অবশ্যই আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে, একটু ভালো করে বোঝে নাও। সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে, সকল অ্যাবস্ট্রাক্ট নাউন, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে ইজ ইকুয়াল টু সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই কথাটা একটু ভালো করে মনে রাখো তোমরা সবাই। যত রকমের অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন, সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জন্য আমরা একটা রুল পাই, সে রুলটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন স্ল্যাশ আনকাউন্টেবল নাউন, এরপরে আমরা যদি দ্বিতীয় কোনো ভার্ব বসাই বা পরবর্তীতে ভার্বের প্রসঙ্গ আসে, তে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। সে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা টেস্ট দিই, আমি একটু নিচে নামাই নিই আলোচনাটা। আমি যদি একটা টেস্ট দিই, আমি ধরো আমি বললাম যে লাভ, ফিল ইন দ্য গ্যাপ, ডিভাইন। লাভ ইজ ডিভাইন, অর্থাৎ ভালোবাসা স্বর্গীয়। এখন এখানে অপশানে বলা হচ্ছে ইজ, অপশান বিতে বলা হচ্ছে আর। তো তুমি তো খুবই আত্মবিশ্বাস নিয়েই বলবে যে লাভ যেহেতু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, অতএব এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। খুবই চমৎকার একটা রুল। কিন্তু প্রশ্ন হচ্ছে সকল আনকাউন্টেবল নাউনই কি আসলে, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু সকল আনকাউন্টেবল নাউনই কি অ্যাবস্ট্রাক্ট নাউন? নো। রিমেম্বার, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন বলেছি, কিন্তু রিমেম্বারের জায়গাতে আমি হাইলাইট করছি যে অল আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, নট অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ সকল আনকাউন্টেবল নাউনই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। যেমন ধরো আমি বললাম ওয়াটার, ওয়াটার, এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউনের একটা লিস্টই আছে যেগুলোর ভিতরে ম্যাটেরিয়াল নাউন যুক্ত হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হয় এবং বিশেষ ধরনের কিছু নাউনের স্পর্শ রয়েছে। সুতরাং এই কথাটি মনে রাখো বা মনে রেখো সবাই যে সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই আনকাউন্টেবল নাউন, কিন্তু সকল আনকাউন্টেবল নাউনই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়।
তার এক্সাম্পল হচ্ছে ওয়াটার। সেক্ষেত্রে আমি তোমাদের আরেকটা নোট ইউজ করে দেবো, লিখতে বলবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এ বি এর অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে গণনা করা যায় না, যেগুলোকে গণনা করা যায় না। ঠিক আছে, যেহেতু আমরা আনকাউন্টেবল নিয়ে কথা বললাম, আগামী এপিসোডে আমরা আনকাউন্টেবলের সঙ্গে কাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের মধ্যে যে মারাত্মক গ্রামাটিক্যাল বিষয়গুলো লুকিয়ে আছে, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটা যে কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তার একটা লম্বা লিস্ট আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শীটটা ক্লাস শেষ হয়ে গেলে আমি পিডিএফ আকারে তোমাদেরকে পেইড ব্যাচে দিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আমি তো প্রথমে এটা দেখিয়েছি, আর এরপরে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সরি, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABST, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটার মধ্যে যে একটা ফারাক রয়েছে। যেমন লাভ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আনকাউন্টেবলের ভিতরে আমি ওয়াটার পেতে পারি, রাইস পেতে পারি, লম্বা লিস্টগুলো আছে। এবং তারপরে আমি আরও দিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আনকাউন্টেবলের মধ্যে পড়ে সেগুলো, আর আনকাউন্টেবল নাউন যেগুলো সারা জীবন আনকাউন্টেবল, সারা জীবন যেগুলো আনকাউন্টেবল, তার একটা লম্বা লিস্ট আছে। ঠিক আছে, এই শব্দগুলো লিস্ট দিয়েছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু সেগুলোই আসে। সো আপাতত তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আনকাউন্টেবল বা কাউন্টেবল নাম, আরেকটা নাউন রয়েছে যেটা গণনার ভিত্তিতে একটা নাউনকে পার্থক্য করা যায়। এবং আরও একটা গুড নিউজ দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে শীটটা আমি তোমাদের দেখালাম, যেটা বলছে পেইড ব্যাচ, তার মানে তোমরা যারা এই পেইড ব্যাচে আছো, অ্যাপ বা ওয়েবসাইটে পাবে এবং বইয়েও পাবে। যারা বই নিয়েছো, দেখো বইয়ে এগুলো শুধুমাত্র এইভাবে নেই, এটার সাথে কিন্তু বাংলা অর্থ সহ রয়েছে। সো বই নিলে বইয়ের সাথে অর্থ সহকারেও পেয়েছো, এটা তোমাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি, রাইট? আচ্ছা, তো যেটা বলছিলাম, ওকে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনার শেষে একটা ছোট্ট টেস্ট নিয়ে আলোচনাটি থেকে বিদায় নিতে পারি। সেই টেস্টটা, বি কেয়ারফুল। আমি যদি বলি LENGTH, লেন্থ, আমি যদি বলি হাইট, হাইট, এবং যদি বলি যে HEIGST, হাইট, লেন্থ এবং হাইট, এটা কি ধরনের নাউন? সো বলা হলো প্রপার, বি নাম্বার হচ্ছে কমন, সি নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বলতে হবে লেন্থ এবং হাইট এটা কি ধরনের নাউন। ভেরি গুড, আনসার যারা দিতে পেরেছে তাদের জানিয়ে রাখি, TH বা টি যখন শব্দে শেষে থাকে, এগুলো কিন্তু সাফিক্স এবং এগুলো নাউন গঠিত করে। কোন নাউন বলো তো? সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর হয়। সবসময় কিন্তু তুমি ওই 4টা ক্যাটাগরি, তোমাদের নিশ্চয় মনে আছে, আলোচনা শেষে বলে দিই, আইডিয়া, কোয়ালিটি, কন্ডিশন অথবা অ্যাকশন, এগুলোর মধ্যে ফেলতে পারবে না। মাঝে মাঝে কিছুটা অর্থ জেনেও এগুলো পারতে হবে। যেমন লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর হাইট মানে কি? উচ্চতা। দৈর্ঘ্য, এরপরে উচ্চতা, এগুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইন ফিউচারে এরকম প্রশ্ন করা হবে, এখান থেকেও তোমরা এই ধারণাগুলো পাবে। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লেন্থ। লেন্থকে তো আপনি নাউন বলেছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছেন, ভালো কথা। তাহলে এটার অ্যাডজেক্টিভটা কি? দেখি কারা কারা এটার অ্যাডজেক্টিভটা পারছে। আমি কমেন্টে নজর রাখছি, আর তারপরে আজকের আয়োজনটি ইতি টানছি। প্রতিটি ক্লাসে শেখার আছে, জানার আছে অনেক কিছু। লেগে থাকো, একটু একটু করে সমৃদ্ধ হও। আমরা এখন রয়েছি পার্টস অফ স্পিচের ক্লাসে। সম্ভবত আগামী ক্লাসে পার্টস অফ স্পিচের নাউনের শেষ অংশ নিয়ে কথা হবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবলের লম্বা লিস্ট পাবো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের গ্রামার যে রহস্যগুলো আছে সেগুলো উন্মোচন করব, এবং আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা লেন্থের অ্যাডজেক্টিভ বলতে পেরেছো, তোমাদের অভিনন্দন।
অ্যান্ড দ্য রাইট আনসার ইজ কি বলো তো, আমি একটু লিখে দিই, পাশে একটু লিখে নিতে পারো। অ্যান্ড সেটি হচ্ছে লং, LONG, লং। যে লং মানে হচ্ছে লম্বা, রাইট? থ্যাংক ইউ সো মাচ। যারা বলতে পেরেছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন, বিশেষ করে মিম ইসলাম, দুলাল, সাইদুর রহমান, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, মারুফ, শাহাদাত হোসেন, রুমা সরকার, শিশির আহমেদ, আমি অনেককে রাইট আনসার দেখছি দিতে পেরেছো। আচ্ছা, মারজানা বিনতে জামির, রসেল ইসলাম, মাশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তোমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছ অনেকটা দূর। তোমরা কি বিশ্বাস করো যে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে? যদি বিশ্বাস করতে শেখো আলহামদুলিল্লাহ, তাহলেই এ আয়োজনের সার্থকতা। আমি তোমাদের জীর্ণ শীর্ণ পথ থেকে হাত ধরে তুলে নিয়ে এসে একটা মসৃণ পথে ছেড়ে দেব এবং তারপরে তুমি চলে যাবে অনেকটা দূর। আমি তোমাকে একেবারেই এলোমেলো জায়গা থেকে তুলে নিয়ে এসে তোমাকে আমি অর্গানাইজ ওয়েতে তোমাকে সাজিয়ে উপস্থাপন করব। এরপর পৃথিবীর যে কোনো বই কিনে তুমি পড়তে পারবে, যে কোনো স্যারের লেকচার তুমি শুনে বুঝতে পারবে। এই তো আমার কাজ। সো হতাশ হবে না। আজকের লাইভে একটু কম, এটা হতেই পারে। প্রথমত বৈরী আবহাওয়া, ওয়েদার খুবই বাজে, আজকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। আর সংখ্যা তো কমবে, এটা তো স্বাভাবিক। সো সংখ্যা কমার সাথে সাথে তুমি মনটাকে একেবারে দুর্বলের দিকে নিয়ে যেও না। তুমি ভেবে নাও এটাই স্বাভাবিক। ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না, সবাই বিসিএস ক্যাডার হয় না, সবাই জীবন যুদ্ধে এগিয়ে যায় না। 100 জনে 10 জন বা 5 জন। আমার কথা হলো শেষ পর্যন্ত একজনও যদি ক্লাস করে, তুমি সেই একজনের মধ্যে তুমি আছো কিনা নিজেকে প্রশ্ন করো। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যারা আমার সাথে আছো প্রতিদিন এত বেশি সমৃদ্ধ হচ্ছ, এটা শুধু তুমিই ফিল করবে। আর তথ্য নিতে পারছি না এটা বলবে না, বিকজ তোমার হাতেই বই রয়েছে, পিডিএফ আছে, প্রামাণ্য দলিল তোমার হাতে। সো টেনশন মুক্ত। আর আমাদের সময় যেটা হতো যে খাতায় লিখে নিতে হতো, স্যারের ক্লাস শুনতে হতো, ক্লাসের দিকে মনোযোগ না দিলে স্যার পিটুনি দিত, আবার না লিখলে বাসায় এসে স্যারের ক্লাস বুঝতে পারতাম না। বাট এখন কত সুবিধা, তুমি রেকর্ড ক্লাসটা আবার পুনরায় দেখার সুযোগ পাচ্ছ। এর থেকে আর কি চাই বলো? আজকের এই ক্লাসে তোমাদের মতামতগুলো শুনতে শুনতে আলহামদুলিল্লাহ বিদায় নেব ক্লাস থেকে। বাট মনে রেখো, আগামী শুক্রবার তোমাদের জন্য রয়েছে প্রশ্নোত্তর পর্ব 1 থেকে শুরু করে বৃহস্পতিবার আগামীকাল পর্যন্ত যতগুলো ক্লাস হবে সবগুলোর উপরে শুক্রবারে আমরা একটা Q&A, কোয়েশ্চেন আনসার একটা পর্ব করব। কোন সময় বলে দেব, তবে কোন কোন বিষয়ে প্রশ্ন করবে, সমস্যাগুলো কি মোটামুটি রেডি রেখো। আগামীকাল একটা পোস্ট হবে, এই পোস্টের নিচে যারা কমেন্ট করবে তাদের এই প্রশ্নগুলোর আনসার দেওয়া হবে। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখে সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ। শেষ করলাম আরও একটি মিশন 6। মহান আল্লাহ যেন আমাদেরকে মিশন 7 যথাযথভাবে শুরু এবং শেষ করার তৌফিক দান করে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।